আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে ইউজ অফ আর্টিকেলস দেখব। অর্থাৎ আর্টিকেল বলতে যেগুলো আপনারা পড়ে আসছেন এ, অ্যান এবং দা অর দি এর সিলেক্টেড কিছু রুল নিয়ে আমরা আজকে কথা বলবো। যদি আমরা সিলেক্টেড রুল বলেছি, বাট এখানে আপনি দেখবেন অলমোস্ট বেশিরভাগ রুলই শেষ হয়ে যাবে। আচ্ছা সুইটি, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা সামনের দিকে যাই। আমরা একবারে বেসিক যদি বাচ্চাদের মতো করে কথা বলি, তাহলে আমাদের সবার জানা আছে, সবাই টুকটাক আমরা জানি যে আর্টিকেল গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট, আর একটা হচ্ছে ডেফিনিট বা নির্দিষ্ট। তো ইনডিফিনিট বলতে আমরা এ এবং এন কে বোঝাই। এই এ এবং এন এর বাংলা হলো এক বা একটি, তাই তো, বা একটা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই এ এবং এন এটার বাংলা আপনাকে বলতেই হচ্ছে না, ঠিক আছে। আমি ছাত্র, আপনি বলতে পারেন আমি ছাত্র, বলার দরকার নেই আমি একজন ছাত্র। এরপর আপনি দেখবেন যে অনেক সময় এক হয়, অনেক সময় একটা হয়, অনেক সময় এই যে একটি বলে, আবার অনেক সময় জিরো, শূন্য, কিছু না, কিছু না বললেও চলে। হ্যাঁ, দেন ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট করে যেটা আমরা বোঝাচ্ছি আর কি, দা অর দি বাংলা হচ্ছে টা। আমরা এইভাবে পড়ে আসছি ছোটবেলা থেকে, টি, টা, খানা, খানি, রা, গুলো ইত্যাদি। হ্যাঁ, তো আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এ এবং এন এই দুটোকে আমরা সব সময়, এ এবং এন এই দুটোকে আমরা সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে লিখি। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে লিখে আসি। তাহলে আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় এ এবং এন কোথায় বসে, আপনি বলবেন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ এবং এন ব্যবহার করে আসি। ঠিক আছে। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন, আবারও বলি, আমাদের আজকের লাইভ ক্লাসটা ইনশাআল্লাহ চমৎকার একটা লাইভ ক্লাস হচ্ছে। এখানে এমন কিছু এক্সক্লুসিভ ধারণা পাবেন হয়তো এইভাবে কখনো বইয়ে আপনি খেয়াল করেননি বা আপনার দেখা হয়নি। হ্যাঁ, আজকের আলোচনায় ডিটেল পাচ্ছেন। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের লাইভটা দয়া করে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু শেয়ার করে দিবেন প্লিজ। প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে ডেফিনিট আর্টিকেল বা দা, আমরা বললাম যে কাউন্টেবল নাউনস, যেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর কি, এই নাউনের পূর্বে আমরা ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল এ এবং এন লিখেছি। এন্ড ডেফিনিট বা নির্দিষ্ট যে আর্টিকেলটা, এইটা আমরা কোথায় লিখি ভাই? এটা বোথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল, বোথ কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর পূর্বে লেখা যায়, এবং বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। ভাই এই তথ্যটাই আমরা অনেক সময় বইয়ে পাই না। তাহলে যে বিষয়টা আমরা মাথায় রাখবো, অ্যাজ ওয়েল অ্যাজ যে বিষয়টা আমরা খাতায় রাখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে দেখেন এই দা যে আর্টিকেলটা, হ্যাঁ, এটাকে আপনি সিঙ্গুলার একটা নাউনের পূর্বে লিখতে পারবেন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কাউন্টেবল নাউন হলেও তার পূর্বে দা লেখা যায়, আনকাউন্টেবল নাউন হলে তার পূর্বেও দা লেখা যায়। সো বিষয়টা দাঁড়াচ্ছে আপনি দা, কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল বোথ সব ক্ষেত্রে লিখতে পারতেছেন, কিন্তু এ এবং এন যেটা, এটাকে আমরা শুধু কাউন্টেবল নাউনের পূর্বে লিখবো, তবে ইট মাস্ট বি সিঙ্গুলার, এটাকে সিঙ্গুলার হতে হবে। ওকে, আচ্ছা, এটা আমাদের সবার ইনশাআল্লাহ জানা আছে। ধন্যবাদ। অনেকে লিখছেন যে শেয়ার ডান, জাযাকাল্লাহ। স্যার আপনার বইটি বাহির হয়েছে কিনা? আচ্ছা, বই সম্পর্কে ক্লাসের শেষের দিকে বা মাঝামাঝি গিয়ে বলবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ এতটুকু পারা যাবে। এইবার আসেন, তো এখন আমরা দেখব এই যে ইনডিফিনিট আর্টিকেলস বা অনির্দিষ্ট আর্টিকেল বা এ এবং এন, এ এবং এন এই বিষয়গুলোকে বা এই দুটো আর্টিকেলকে আমরা কোথায় লিখব। আপনাদেরকে শুরুতে একটু বলে নেই। দেখেন, আপনাকে যদি একজন নেটিভ স্পিকার বা একজন নেটিভ টিচার বা মেন্টর যদি আপনাকে আর্টিকেল পড়াতো, তো সেক্ষেত্রে আর্টিকেলের যে বিষয়টা যেমন হতো, আমি কিন্তু একজন নেটিভ ইংলিশ লোক না, হ্যাঁ, আমি একজন ইংরেজ না, বা আমার মাতৃভাষাও ইংরেজি না। তো আর্টিকেলের পুরো বিষয়টাই মূলত প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। এখন আমরা বাঙালিরা যেমন, দেখেন আমার প্রোনাউন্সিয়েশন কিন্তু আপনি শতভাগ একদম মানে ব্রিটিশ বা আমেরিকানদের মতো পাচ্ছেন তাও না। হ্যাঁ, আমরা যারা এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা আমরা যারা সাউথ এশিয়াতে আছি,
আমাদের উচ্চারণটা শতভাগ তাদের মতো হয় না। আবার দেখবেন যারা ছোটবেলা থেকে উচ্চারণ করে আসে বা প্র্যাকটিস করে আসে তারা কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি না, তারা একদম পারফেক্টলি ব্রিটিশদের মতো, আমেরিকানদের মতো, অজি বা অস্ট্রেলিয়ানদের মতো ব্যবহার করতে পারছে, বলতে পারছে। বাট আমরা তো যে বুড়ো বয়সে ইংরেজি যারা শেখা শুরু করছি, আমাদের পক্ষে এটা অনেক সময় টাফ হয়ে যায়। হ্যাঁ, সো যে বিষয়টা বলছিলাম আর কি, এই আর্টিকেলের পুরো বিষয়টা মূলত প্রোনাউন্সিয়েশনের উপর রিলেটেড। যেহেতু আমরা বাঙালিরা প্রোনাউন্সিয়েশনের উপরে শতভাগ আসলে দক্ষ না, সো আমরা মূলত যেভাবে আমাদের বাঙালিদেরকে বা বাংলাদেশিদেরকে পড়ানোর জন্য সুবিধা হবে। ইভেন আমাদের সাথে অনেক ইন্ডিয়ান ভাইরাও এই মুহূর্তে যুক্ত আছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক ভাই বোন আমাদের সাথে লাইভে যারা যুক্ত হন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো আসেন তাহলে আমরা চলে যাই। তো একদম বেসিক ওয়েতে আপনি যদি বলেন, নরমালি বা সাধারণত যে ঘটনাটা ঘটে, যেটা আমরা জানি, সাধারণত যেটা হয় যে এ কে আমরা কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ডের পূর্বে লিখি, আর এনটাকে আমরা ভাওয়েল বিগিনিং ওয়ার্ডস এর পূর্বে লিখি। তাহলে দেখেন সেই ওয়ার্ডগুলো যেগুলো ভাওয়েল দিয়ে বিগিন হয়, শুরু হয়, ঠিক আছে? যেমন আপনার আমার তো ভাওয়েল জানা আছে ভাই, এ, ই, আই, ও এন্ড ইউ। সেমি ভাওয়েল পড়ে আসছি আমরা অনেকে জানি যে সেমি ভাওয়েল ডব্লিউ এন্ড ওয়াই, আর বাকি যা আছে সব হচ্ছে কনসোনেন্ট। সো কনসোনেন্টের ক্ষেত্রে আমরা নরমালি যেটা করি, আমরা এ লিখি, ভাওয়েলের পূর্বে আমরা এন লিখি। তবে এই দুইটা জায়গাতে আপনারা 4টা রুল পাবেন। এই দুটো জায়গাতে আপনারা 4টা ডিফারেন্ট রুল পাবেন, যেখানে গিয়ে আপনারা দেখবেন যে কনসোনেন্টের পূর্বে এন বসবে, এরকম দুটো ব্যতিক্রম রুল পাবেন, আর দেখবেন ভাওয়েলের পূর্বে এ বসবে, এরকম দুটো ব্যতিক্রম রুল পাবেন। তার মানে নরমালি আমরা কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ডগুলোর পূর্বে এ লিখবো, ভাওয়েল বিগিনিং ওয়ার্ডগুলোর পূর্বে এন লিখবো। তবে আমরা 4টা ডিফারেন্ট রুল পাবো, এক্সেপশনাল রুলস পাবো, যেখানে গিয়ে দেখবেন ভাওয়েলের সামনে, অর্থাৎ দুটো জায়গা আছে যেখানে ভাওয়েলের পূর্বে এ লিখতে হবে, এবং আরো দুটো জায়গা আছে যেখানে কনসোনেন্টের পূর্বে এন লিখতে হবে। তাহলে আমরা অ্যাবনরমাল রুলে পড়ে যাচ্ছি, আগে নরমাল রুলে আসি। এই যে দেখেন কনসোনেন্ট, পেন্সিল যখন বলতেছেন, এই যে পি বা ফি আপনি এটা উচ্চারণ করেন, এটা একটা কনসোনেন্ট। ম্যান, এম একটা কনসোনেন্ট। হর্স, এইচ একটা কনসোনেন্ট। টাইগার, টি একটা কনসোনেন্ট। রেডিও, আর একটা কনসোনেন্ট। ডগ, ডি কনসোনেন্ট। পিকচার, পি কনসোনেন্ট। সিমিলারলি র্যাট, ক্যাট, ল্যাপটপ, এই যে আর, সি, এল সবগুলো হচ্ছে কনসোনেন্ট। যেহেতু কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ডগুলোর পূর্বে আমরা এ লিখে দিচ্ছি। হ্যাঁ, এইখানে আমাদের ঝামেলা নাই, এগুলো একদম বেসিক রুল, এখানে আপনাকে আর বেশি কিছু বলতে হচ্ছে না। অন্যদিকে আসেন ভাওয়েল বিগিনিং ওয়ার্ড যেগুলো, যেমন অ্যাপল, আমব্রেলা, এলিফ্যান্ট, অরেঞ্জ। এখানে দেখেন আইডিয়াল কিন্তু নাউন না, হ্যাঁ খেয়াল করতে হবে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এই যে আইডিয়ালের আই, যদিও এটা কিন্তু দেখেন এটা কিন্তু নাউন না, হ্যাঁ এটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে এগ, এই বিষয়গুলোতে আপনি যদি একটু খেয়াল করেন, এই যে আমরা যেহেতু ভাওয়েল পাচ্ছি, এ পাচ্ছেন, ইউ পাচ্ছেন, ই পাচ্ছেন, ও পাচ্ছেন, এই যে আই পাচ্ছেন, সুতরাং নরমাল যে বিষয়টা এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সমস্যা নাই, এটা আমরা কভার করে ফেলতে পারবো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কনসোনেন্টের পূর্বে, আর কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ডের পূর্বে আমরা এ লিখবো, ভাওয়েল বিগিনিং ওয়ার্ডের পূর্বে আমরা এন লিখবো। ওকে, সজল মন্ডল ভাই, স্যার কেমন আছেন? স্যার কানেক্টর নিয়ে একটা ক্লাস দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ ভাই। সুমিলা আক্তার সুমি, ওয়ালাইকুম আসসালাম। মুসাফির রাজু ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আমরা বেসিক যে দুটো রুলস ছিল এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা এটার ব্যতিক্রম দুটো জায়গা দেখব, যে ব্যতিক্রম জায়গাগুলোতে কনসোনেন্টের পূর্বে হবে এন, এই ব্যতিক্রম জায়গাগুলোতে গিয়ে আমরা দেখব ভাওয়েলের পূর্বে হবে এ। তাহলে আসেন সেই রুলগুলোতে আমরা চলে যাই। ওকে ডিয়ার, সো এই যে এক্সেপশনাল ইউজ অফ এ এন্ড এন, এ এবং এন এর আমরা এক্সেপশনাল কিছু ব্যবহার দেখব। তাহলে প্রথমে যেটা মাথায় রাখবেন যে ওয়ান শব্দটার পূর্বে, হ্যাঁ ওয়ান শব্দটার পূর্বে আমরা এন লিখতে পারবো না, আমাদেরকে কি লিখতে হবে বাবা? এ লিখতে হবে। এটা আমরা টুকটাক সবাই জানি, যেমন আই নিড আ ওয়ান টাকা নোট, এই যে ওয়ান, ও যদিও ভাওয়েল হওয়া উচিত ছিল এন, কিন্তু আমরা লিখলাম না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ওয়ান শব্দটা আপনি যেখানে পাবেন এর পূর্বে ঝামেলা না নিয়ে এ লিখে দিবেন। হ্যাঁ, এই যে আমরা এ লিখে ফেলছি এখানে। একইভাবে হি ইজ আ ওয়ান আইড ম্যান, সে একটা এক চোখা লোক। এই এক চোখা বা ওয়ান আইড শব্দটা দুটো ওয়েতে ব্যবহার করতে পারেন। ধরে নেন আমার দুটো ছেলে আছে, আমি বড়টারে বেশি ভালোবাসতেছি, ছোটটারে কম, অথবা ছোটটারে বেশি ভালোবাসি, আদর করি, ছোটটার ভুল ত্রুটিগুলো আমি দেখি না, বড়টার ভুল ত্রুটিগুলোকে বড় করে দেখি। তখন আপনি বলতেছেন যে সুমন ভাই হলো একটা ওয়ান আইড ম্যান, ওয়ান আইড পারসন,
এই লোকটা হচ্ছে একবারে এক চোখা। আরেকটা হতে পারে যে একজন লোকের একটা চোখেই কানা, তার আপনি বললেন হি ইজ আ ওয়ান আইড ম্যান। একইভাবে দেখেন ইট ওয়াজ আ ওয়ান সাইডেড ম্যাচ। ধরে নেন আপনি বাংলাদেশ ভার্সাস আর্জেন্টিনার খেলা দিলেন। হ্যাঁ, আর্জেন্টিনা, আপনি যদি এটা ফুটবল খেলা দেন, তো ভাই বাংলাদেশ ভার্সাস আর্জেন্টিনার ফুটবল খেলা হলে বাংলাদেশের জালে কি পরিমাণ গোল ঢুকবে সেটা আপনি বুঝতেই পারতেছেন। তাহলে আমরা এটাকে বলবো যে ভাই আর্জেন্টিনা একতরফা ভালো খেলতেছে, সো ইটস আ ওয়ান সাইডেড ম্যাচ। কিন্তু এবার আর্জেন্টিনার যদি বলেন বাবা তোমরা কত পারো, ব্রাজিল জার্মানি তোমরা কত পারো, আসো খেলা হবে, খেলাটা ক্রিকেট হোক। এইবার দেখবেন যে মানে আমরা যদি প্রথমে ব্যাটিং পাই আর কি আর্জেন্টিনা বা ব্রাজিলের সাথে, আর যদি বাংলাদেশের মনে করেন এ টিম না খেলে বি টিমও যদি খেলে বা এ টিমও যদি খেলে, দেখবেন এই ম্যাচে আমরা ওয়ান সাইডেড ভালো খেলবো আর কি, তাই না? তো এটাই হচ্ছে কি ওয়ান সাইডেড ম্যাচ বলতে বোঝায়, যে ম্যাচে এক সাইড মারাত্মক ভালো খেলে আরেক সাইডের অবস্থা জাতা। ঠিক আছে, আচ্ছা, তার মানে বিষয়টা দাঁড়ালো, দেখেন এই জায়গাটাতে হওয়ার কথা ছিল এন, কিন্তু আমরা লিখলাম এ। আমরা ধাপে ধাপে আস্তে 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 সুপার ডুপার রুলগুলোর দিকে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে বেসিক রুলগুলো আমরা একটু দেখে নেই। এবার আসেন আমরা যদি রুল নাম্বার 2 তে চলে যাই। রুল নাম্বার 2 আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয়। এখন দেখেন এইখানে যাদের ফোনেটিক্স এবং ফোনোলজিটা ভালো কন্ট্রোলে আছে, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন যাদের খুব ভালো কন্ট্রোলে আছে, তাদের জন্য বেস্ট হয়। এখন আগেই বলেছি আমরা বাঙালিরা যেহেতু আমরা নেটিভ স্পিকার অফ ইংলিশ না, সো আমাদেরকে এইভাবেই পড়া লাগে। হ্যাঁ, এভাবেই পড়া লাগে। আমরা চাইলেও দেখা গেছে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডস যে বিষয়গুলো আছে এগুলো আমরা সবসময় ধরতে পারি না। হ্যাঁ, ডিপথং, ত্রিপথং, মনপথং এগুলো আমরা জানি না জানার কারণে এখন আমি এভাবে দেখাইতে গেলেও আপনি পাটে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। সো আমরা বাঙালিদের মতো করে শিখতেছি আর কি, যদিও এটা আসলে আর্টিকেলের প্রপার ওয়ে বলা যায় না, শতভাগ প্রপার ওয়ে বলা যায় না, এটা একটা ঝামেলা বলা যায় আর কি। হ্যাঁ, সো যেটা বলছিলাম আমরা ভাওয়েলের উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, যেমন আপনি যখন বলছেন আই অ্যাম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, এই ইউনিভার্সিটি যখন বলতেছেন এই যে ইউ চলে আসছে, দেখেন ইউনিভার্সিটি, যেহেতু ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতোই হয়ে গেছে, সো আমরা এখানে কি লিখলাম বাবা, আমরা লিখে দিলাম এ। একইভাবে আপনি যদি বলেন হি ইজ আ ইউরোপিয়ান, এই যে আপনি যখন বলছেন ইউরোপিয়ান, হ্যাঁ, ইউরোপিয়ান, এই যে ইউ চলে আসছে। সিমিলারলি দেয়ার ওয়াজ আ ইউ, এই ইউ মানে হচ্ছে ভেড়ার বউ, ভেরি। হ্যাঁ, ভেড়া আছে না, ভেড়া, মহিলা ভেড়া যেটা আর কি, হ্যাঁ, স্ত্রী ভেড়া, মেয়ে ভেড়া। আচ্ছা, তারপর দেখেন দিস ইজ আ ইউনিক স্টোরি, এই যে ইউনিক, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি কোনো ভাওয়েলের ফার্স্ট লেটারটা যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলের উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নাই, এখানে এন লেখার কোনো সুযোগ নাই, সরাসরি এ লিখে দিবেন। এই হলো আমাদের সেকেন্ড যেই এক্সেপশনাল রুল, সেটা দেখলাম আমরা। তো এখন আমরা যেটা দেখব, একটু মনোযোগ সহকারে দেখেন, যদি আপনি কখনো এইচ প্লাস ভাওয়েল এরকম কোনো ওয়ার্ড পান, মনোযোগ সহকারে দেখতে হবে। তার মানে শুরুতে থাকবে এইচ, এরপর যে ওয়ার্ডটা থাকবে মানে যে লেটারটা থাকবে সেটা অবশ্যই একটা ভাওয়েল হবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম ওয়ার্ডে আপনি গিয়ে যদি দেখেন যে এইচ আছে ঠিকই কিন্তু এইচটা উচ্চারিত হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে এই এইচটাকে বাদ দিয়ে দিলেন, দেন এই যে ভাওয়েল তার সামনে একটা এন লিখতে হবে। ওকে, তো আমরা এটাই বলেছি, দেখেন যে এইচ প্লাস ভাওয়েল বিশিষ্ট শব্দে এইচ এর উচ্চারণ উজ্জ থাকলে, অর্থাৎ এইচ ব্যতীত ভাওয়েলটি যদি উচ্চারিত হয়, তখন আপনাকে এবার এ না লিখে অ্যান লিখতে হবে। যেমন মিস্টার রাজীব ইজ অ্যান, এই যে দেখেন এটা উচ্চারণ হওয়ার কথা ছিল হনেস্ট, কিন্তু উচ্চারণ হয়েছে কি ভাই, অনেস্ট। মনে হইতেছে যে এইখানে, মনে হচ্ছে এইখানে দেখেন কিচ্ছু নাই, এখানে জাস্ট একটা ও আছে, ONEST, অনেস্ট। তাহলে বিষয়টা হচ্ছে এইরকম, যেটা আমরা অনেকে ধরতে পারি না। তার মানে ভাওয়েল আছে ঠিকই কিন্তু এটা সাইলেন্ট থাকার কারণে, ওটা উচ্চারিত হওয়ার কারণে, মানে এইচ আছে ঠিকই কিন্তু এইটা সাইলেন্ট থেকে ভাওয়েলটা উচ্চারিত হওয়ার কারণে আমরা এখানে একটা অ্যান নিলাম। একইভাবে দেখেন হি ইজ অ্যান হেয়ার টু মি, সে আমার একজন উত্তরাধিকারী। হ্যাঁ, সে আমার একজন উত্তরাধিকারী। তো খেয়াল করেন ভাই, এটা মনে হবে হেয়ার, কিন্তু আসলে এটা উচ্চারণ কি, এয়ার। এই যে দেখেন, যদিও এখানে এইচ আছে, এইচটা উচ্চারিত না হওয়ার কারণে আমরা এই জায়গাটাতে একটা অ্যান লিখে দিলাম। সিমিলারলি আপনি যদি বলেন ইউ হ্যাভ টু ওয়েট অলমোস্ট অ্যান আওয়ার টু মিট মি, আমার সাথে দেখা করার জন্য তোমাকে কম পক্ষে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই যে দেখেন 1 ঘন্টা, মনে হবে এইটার উচ্চারণ হাওয়ার।
হ্যাঁ, মনে হবে এটার উচ্চারণ হচ্ছে হাওয়ার, কিন্তু আসলে কি হাওয়ার? নো, এইটার উচ্চারণ হচ্ছে আওয়ার। তো দেখেন মনে হবে এখানে এইচ নাই, ও ইউ আর, আওয়ার এরকম উচ্চারিত হচ্ছে। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো আমরা যখন দেখব এইচ প্লাস ভাওয়েল আছে কিন্তু সেখানে এইচটা সাইলেন্ট আছে, তখন আমাদেরকে যেহেতু এইচ উচ্চারণই হচ্ছে না, সো এই ও অনুযায়ী আমরা এখানে একটা এন লিখে দিয়েছি। আশা করি এতটুকু নিয়ে কারো কোনো দ্বিধা নাই, সংশয় নাই। আচ্ছা, ও আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা সুপার ডুপার কোর্স রান করতেছি ইনশাআল্লাহ, 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তো এইখানে যারা বিসিএস বলেন, আদার্স জব সহ একাডেমিক যারা স্টুডেন্টস আছেন, যারা চাচ্ছেন যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু ভালো করতে চাচ্ছি বা ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রবলেম কাটিয়ে উঠতে চাইতেছি, তারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। বাংলাদেশের একদম একটা টপ কোর্স বলতে পারেন ইনশাআল্লাহ। এই আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে। এইবার চলে আসেন আমরা এক্সেপশনাল রুল 4 নম্বরে চলে যাই। দেখেন অ্যাব্রিভিয়েশন গুলোর লাস্ট 2-1 দিন আগে, হ্যাঁ, লাস্ট 2-1 দিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি আপনাদেরকে একটু লিখে দেই। ভিডিওটার নাম দিয়েছিলাম আমি অ্যাক্রোনিম নাকি অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম নাকি অ্যাব্রিভিয়েশন। তো দেখেন এখানে একটা ইন্টারেস্টিং আলোচনা আমি করেছিলাম, অনেকে আমার সাথে ঝগড়াঝাটি করতে আসবেন, কিন্তু ভাই কিচ্ছু করার নাই, আপনি গুগলে সার্চ দেন, আপনি গুগলের রেজাল্ট ভালো না লাগলে আপনি অন্য জায়গায় সার্চ দেন, ঠিক আছে? এই হলো ঘটনা আর কি। তো দেখেন অনেকের এখন আমি যেটা বলবো এটা তাদের পছন্দ হবে না, অনেকে এই যে দেখেন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, অনেকে দেখবেন এই যে আইএলস, এইটাকে IELTS বলতেছে। হ্যাঁ, তো আপনার কাছে মনে হতে পারে ভাই এটা তো IELTS, আপনি কেন এটাকে বলছেন আইএলস? হ্যাঁ, বিষয়টা হচ্ছে গিয়ে ভাই এইটা কিন্তু অ্যাব্রিভিয়েশন না, অ্যাক্রোনিম। এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে, দাদা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্রোনিম এন্ড অ্যাব্রিভিয়েশন? অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের মধ্যে একটা চমৎকার ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে দেখেন, আমি এর আগেও বলেছি, আপনাদেরকে আগেও বলি, আমরা যখন লিখি BSTI তখন আমরা কিন্তু এটাকে কোনো ওয়ার্ডের মতো করে উচ্চারণ করি না, আমরা এটাকে লেটার বাই লেটার উচ্চারণ করি। আমরা কি বলি? BSTI। আপনি কিন্তু বলেন না যে ভাই এটা হলো BSTI মানে বস্তি, ভাই এটা তো বস্তি না, এটা BSTI। কিন্তু দেখেন আমরা যখন লিখতেছি এই যে ইউনিসেফ, আপনি কিন্তু একবারের জন্য বলতেছেন না UNICEF। আপনি কি বলবেন যে ভাই জানেন আমার চাচা UNICEF এর একটা প্রজেক্টে কাজ করতেছে? আপনি কিন্তু এভাবে বলেন না, আপনি কি বলতেছেন যে ভাই আমার বাবা, আমার মামা, আমার চাচা ইউনিসেফ এর একটা প্রজেক্টে কাজ করতেছে। তার মানে কি দেখেন, এই যে প্রাথমিকভাবে এটার নাম ছিল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, পরবর্তীতে ইন্টারন্যাশনাল শব্দটা বাদ দেওয়া হয়, কারণ ইউনাইটেড নেশন মানেই তো এটা ইন্টারন্যাশনাল, তাই না? তো দেখেন এই যে আপনি কিন্তু এটাকে ইউনিসেফ বলতেছেন, UNICEF বলতেছেন না। তার মানে যেগুলো অ্যাক্রোনিম সেগুলো উচ্চারণ হবে শব্দের মতো, আর যেগুলো অ্যাব্রিভিয়েশন সেগুলো উচ্চারণ হবে জাস্ট লেটার বাই লেটার। যেমন আপনি যদি বলেন যে ভাই জানেন আমার কাকা একজন MBBS ডাক্তার, আপনি কিন্তু MBBS এর ওয়ার্ড বানাইতে পারছেন না, এটা জাস্ট লেটার বাই লেটার প্রনাউন্স করতেছেন, হ্যাঁ, MBBS। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্রোনিম এন্ড অ্যাব্রিভিয়েশন। এইবার আসেন এই যে যারা IELTS আমরা বলছি, এটা হলো ভাইয়া একটা অ্যাক্রোনিম, সেটা IELTS বলবো না, আমরা এটা বলবো আইএলস। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা দেখার পরে তো অনেকে দেখবেন আমারে বকা টকা দিতে পারেন। আপনি একটা কাজ করেন, এখনই ChatGPT-তে চলে যান, অথবা ডিপসিকে চলে যান, অথবা জেমিনিতে চলে যান, গিয়ে জিজ্ঞেস করেন ইজ আইএলস ইজ অ্যান অ্যাক্রোনিম অর অ্যান অ্যাব্রিভিয়েশন, আপনাকে বলে দিবে এটা অ্যাক্রোনিম নাকি অ্যাব্রিভিয়েশন। আমার বকা দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে ডিয়ার? আশা করি বুঝা ফেলছেন ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ। যে বিষয়টা আমরা এখানে বলতে যাচ্ছিলাম, যদি অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট লেটারটা, অ্যাব্রিভিয়েশন গুলোর প্রথম লেটারটা যদি এরকম হয় F H L M N R S এবং X, তাহলে মনে হবে যে ভাই এগুলো তো
কনসোনেন্ট, তাহলে তো কনসোনেন্টের সামনে হওয়া উচিত এ, কিন্তু দাদা এগুলো কনসোনেন্ট মনে হলেও দেখেন এদের উচ্চারণ আসতেছে কি, আপনি যখন বলতেছেন এফ, এই যে দেখেন উচ্চারণ চলে আসছে ভাওয়েল। আপনি যখন বলতেছেন এইচ, এই যে আপনি যখন বলছেন এল, আপনি যখন বলছেন এম, আপনি যখন বলছেন এন, যখন বলছেন আর, এই যে দেখেন উচ্চারণ আসতেছে কিসের, ভাওয়েলের। সো কিছু করার নাই দাদা, আশা করি বুঝতে পারছেন যে এফ এইচ এল এম এন আর এস এবং এক্স এগুলো যদি কখনো কোনো অ্যাব্রিভিয়েশন, আই রিপিট অ্যাব্রিভিয়েশন হইতে হবে। হ্যাঁ, যেমন এখন আপনি যদি মনে করেন কথার কথা, একটি কথার কথা আপনি যদি বলেন এটাকে লল, হ্যাঁ আপনি এটাকে এল ও এল না বলে যদি লল বলেন, তাহলে কিন্তু আপনাকে যে লল বললে ঠিকই এ লিখতে হবে। হ্যাঁ, লল বললে এ লিখতে হবে, কিন্তু আপনি যদি বলেন এল ও এল তখন কিন্তু এটা এন হয়ে যাবে। বিষয় হলো গিয়ে এইটা আর কি। জাকিয়া বলছেন নতুন কিছু জানলাম, ধন্যবাদ জাকিয়া, জাযাকাল্লাহ। তো আশা করি অ্যাক্রোনিম এবং অ্যাব্রিভিয়েশনের এই পার্থক্যটা বুঝতে পেরেছেন। কারা কারা অ্যাক্রোনিম এবং অ্যাব্রিভিয়েশনের এই পার্থক্যটা বুঝতে পারছেন একটু কমেন্ট ড্রপ করেন না প্লিজ, একটু কমেন্ট করেন তো দেখি কারা কারা এই পার্থক্যটা ধরতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সাফওয়ান। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো। যেমন দেখেন আপনি যখন বলছেন হি ইজ অ্যান এমবিএ, এই যে এম দিয়ে শুরু হয়েছে ভাই, কিচ্ছু করার নাই, অ্যান। মাই ফাদার ওয়াজ অ্যান এসআই, আমার বাপ ছিল একজন এসআই, এই যে এস, এই যে এস কোনে গেল এস, এই যে এস, ঠিক আছে। আবার আপনি যদি বলেন আই অ্যাম অ্যান এসআর অফ দ্যাট কোম্পানি, আমি সেই কোম্পানির একজন এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ। ওকে, আবার আপনি যদি বলেন হেনা, আপনি আবার বলেন না চাচা বাড়ি ঘর তো সাজানো কেন চাচা, হেনা কোথায়, তো ওই হেনার কাছে যায়েন না বাবা, আল্লাহর দোহাই লাগে, এই হেনা সেই হেনা না, ঠিক আছে। তো দেখেন আপনি যখন বলতেছেন হেনা ওয়াজ এ বি বি এ, এখন বলতে পারেন ভাই এইটাও তো অ্যাব্রিভিয়েশন ভাই, তাহলে পরে আপনি এই জায়গাতে যে এন না লিখে পরে এই লিখলেন, তাকে জানি লিখলেন এটা, তো ভাই এই যে আমি কিন্তু বলেছিলাম সামনের কি থাকতে হবে, এফ এইচ এল এম এন আর এস এবং এক্স। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা কিন্তু এই তালিকায় বি রে লিখি নাই। সো বিষয়টা হচ্ছে এই, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ ওমর ফারুক ভাই, হাফিজুর রহমান ভাই, আব্দুল হামিদ ভাই, জাকিয়া হোসেন সহ যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সৈকত ভাই জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন এই যে আপনারা আবার হেনা দেখে বাড়িঘর সাজানো কেন জিগায়েন না চাচারে, তাহলে আশা করি এতটুকু বুঝে ফেলাইছেন যে এখানে বি বি এ থাকার কারণে আমরা এই জায়গাটাতে এ লিখলাম, এন লিখলাম না, ঠিক আছে। আশরাফুল বাপ্পি ভাই বলতেছেন চাচা, ঠিক আছে চাচা। আচ্ছা, এই হলো গিয়ে ঘটনা আর কি। আমার মনে আছে আমার এক স্টুডেন্ট বলতেছিল যে ভাইয়া আমাকে স্যার শিখাইছে, আমি ড্যাম শিওর স্যার আসলে তাকে শিখায় নাই, তিনি আসলে ভুল করে শিখে আসছে। আমরা অনেক সময় ভুল টুল করে পরে স্যারের দোষ দিই ভাই। আচ্ছা, সেটা হচ্ছে উনি বলতেছিল এরকম, আমার এক স্টুডেন্ট আর কি, যে আমরা তো পড়ে আসছি যে কোনো শব্দ সংক্ষেপ থাকলেই তার পূর্বে অ্যান বসে না, যে কোনো শব্দ সংক্ষেপ থাকলে অ্যান কেন বসবে ভাই, আপনাকে এগুলো মাথায় রাখতে হবে তো, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা এতটুকু বুঝে ফেলাইছি। তাহলে এই চারটা ছিল এ এবং এন এর, তাহলে এই যে চারটা ছিল এ এবং এন এর এক্সেপশনাল জায়গা। তাহলে দেখেন এই জায়গাগুলোতে হওয়ার কথা ছিল এ, হয়েছে এন। তারপরে দেখেন এই যে এই জায়গাটাতে হওয়ার কথা ছিল এ, কিন্তু হয়ে গেছে কি, হয়ে গেছে এন। তার মানে 3 নাম্বার এবং 4 নাম্বারে হওয়ার কথা এ, হয়ে গেছে এন। আর 2 নাম্বারে আমরা দেখলাম হওয়ার কথা এন কিন্তু হয়ে গেছে এ। তাহলে আমরা যদি জাস্ট এই রুলগুলো মাথায় রাখতে পারি তাহলে আমাদের আর কখনোই গুল মেরে ভুল করে হুলস্থুল কাণ্ড ঘটাই দিয়ে নাম্বার কম পাওয়া লাগবে না। এই পর্যন্ত আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন, তাহলে আমরা তো এ এবং এন এর ব্যবহার দেখে ফেলছি। হ্যাঁ, এ এবং এন এর ব্যবহার দেখে ফেলছি। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে দায়ের ব্যবহার। তাহলে এখন আমরা দেখব, আমরা চলে আসছি এখন কোন জায়গায় আসলাম, ইউজ অফ ডেফিনিট আর্টিকেল। আমরা এখন দায়ের ব্যবহার দেখব, ঠিক আছে। আমি দেরিতে যুক্ত হয়েছি, আচ্ছা আচ্ছা মারুফ ভাই দেরিতে যুক্ত হয়েছেন, সমস্যা নাই, পরবর্তীতে আবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাইভটা, পরবর্তীতে একটু দেখে নিন। লাইভটা শেষ করার সাথে সাথেই তো আপনাদের গ্রুপে যেহেতু রেকর্ড থাকবে, আমাদের এই পেজটাতে রেকর্ড থাকবে, আপনি একটু কষ্ট করে এখান থেকে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা আমরা 1 নাম্বার রুলে যাব। তো আমরা অনেকেই এই দা নিয়ে মাঝে মাঝে কিন্তু বিপদে পড়ি। হ্যাঁ, এখানে একটা বিষয় বলি, অনেকেই চায় যে ভাই
একসাথে দা প্লাস, আমি আগে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিলাম, দা এবং এর সাথে কি দিস দ্যাট এগুলো লিখতে পারবো? ভাই বিষয়টা হচ্ছে দেখেন, একটা প্রচলিত তথ্য রয়েছে যে দিস, দিস, দ্যাট এবং দোজ এগুলোর সংক্ষিপ্ত রূপই হলো মূলত দা। তো যারা এই দিস, দিস, দ্যাট এবং দোজের সাথে সাইড বাই সাইড দা লিখতে চান তারা মাথায় রাখতে পারেন এই যে দিস, দিস, দ্যাট, দোজ এগুলোর পরিবর্তেই আমরা মূলত দা লিখি। ওকে ডিয়ার, সো একসাথে এই দুটোকে কখনোই লেখা যাবে না। দেখবেন একটা প্রচলিত তথ্য আছে যে ওয়ান সংক্ষেপ হয়ে গেছে এন, এন সংক্ষেপ হয়ে গেছে এ, যার মানে হলো এক। অনেকেই বলে যে দিস, দিস, দ্যাট, দোজ সংক্ষেপ হয়ে গেছে কি দা। ওকে ডিয়ার, স্যার ইংলিশে অনেক নাকি আর্টিকেল ইউজ, স্যার ইংলিশে অনেক আগে নাকি আর্টিকেল ইউজ হতো না, ওয়ান দিস, দিস, দ্যাট, দ্যাট হতো। যেমন বাংলায় আমরা আর্টিকেল ইউজ করি না, হ্যাঁ অনেক ল্যাঙ্গুয়েজে বাংলায় আর্টিকেল ইউজ করি না। কে বলছে? ছেলেটা, মেয়েটা, বইটা, বইগুলো, হ্যাঁ এগুলো তো আমরা আর্টিকেলের মতো ব্যবহার করি ভাই। সানোয়ার হোসেন আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা তাহলে বিষয়টাতে আমরা চলে আসি। দেখেন তাহলে আমরা এখানে যে বিষয়টা কথা বলছিলাম যেটা নিয়ে আর কি আমরা মাথায় রাখবো, এই যে রুলটা দেখতে পাচ্ছেন, যদি কোনো নাউনের পরে অফ থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি মোটামুটি ভাবে 90% ক্ষেত্রে আপনি এই তথ্যটা প্রযোজ্য পাবেন। ঠিক আছে, মোটামুটি ভাবে 90% ক্ষেত্রে আপনি এই তথ্যটা কমন পাবেন। সেটা কি? যদি কোনো নাউনের পরে অফ থাকে, যদি কোনো নাউনের পরে অফ থাকে তাহলে তার সামনে দা বসবে। আবার আমরা এভাবে বলতে পারি যদি দা এবং অফের পরে গ্যাপ থাকে তাহলে এই যে মোটামুটি 90% ক্ষেত্রে আমরা দা পাই। এখন ঝামেলা হচ্ছে গিয়ে কেউ যদি মনে করে যে ভাই এইটা হলো স্বতঃসিদ্ধ নিয়ম, না, আমি আপনাকে এক্সেপশন দেখাইতে পারবো। আমি আপনাকে এগুলোর এক্সেপশনস দেখাইতে পারবো। যেমন আমরা যখন বলি আ লট অফ, এই যে দেখেন তো আমি যদি বলি আই হ্যাভ আ লট অফ বুকস, আমার অনেক বই আছে, তো আপনি তো দেখতে পাইতেছেন ভাই লট হলো একটা নাউন, পরে আছে অফ, এখানে তো আপনি কখনোই দা লট অফ বলছেন না। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন আপনি যখন বলছেন আ ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি, এই যে ম্যান তো একটা নাউন, পরে অফ আছে, আপনি তো আর এখানে দা ম্যান অফ লেটার্স বলছেন না। তাহলে বিষয়টা হচ্ছে ফ্রেজগুলোর ক্ষেত্রে এগুলো আমাদের মনে রাখা দরকার, আমরা মনে রাখবো। ফ্রেজের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি আ লট অফ, আ ম্যান অফ লেটার্স এরকম হইতে পারে, বাট আপনি মোস্ট অফ দ্য কেস যেটা পাবেন, মোস্ট অফ দ্য কেস যেটা পাবেন ওই যে বললাম 90% ক্ষেত্রে আমরা এই রুলটা দেখতে পাই, নাউনের পর অফ থাকলে সামনে দা বসে। যেমন আপনি বলতে পারেন হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, সে আমার একজন বন্ধু, সে আমার একজন বন্ধু। এই যে দেখেন ফ্রেন্ড একটা নাউন, নাউনের পরে অফ আছে, সামনে তো এ চলে আসছে। হ্যাঁ একদম এটাকে 100% বলা যাবে না, ঠিক আছে, এটাকে একদম শতভাগ আপনি বলতে পারবেন না, বাট ওই যে বললাম মোর দ্যান 90% অর 90% ক্ষেত্রে আমরা এই ঘটনাটা দেখতে পাই। তো দেখেন দ্য পিপল অফ বাংলাদেশ আর নট টোটালি লেজি, বাংলাদেশের মানুষকে পুরোপুরি অলস বলতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন পিপল একটা নাউন, পরে অফ আছে, সো আমরা সামনে দা লিখতেছি। তো আমি গুনে গুনে মাত্র কয়েকটা রুল আপনাদেরকে দেখাবো, দেখবেন ইনশাআল্লাহ দা রিলেটেড, দা এর ব্যবহার রিলেটেড আপনার সারা জীবনে যে পরিমাণ ভুল হইতো তার 90% ভুল ইনশাআল্লাহ আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, সুপার ডুপার কিছু বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ইংরেজির গুরুত্ব জাস্ট ভাষায় বা শব্দে প্রকাশ করে শেষ করা যাবে না। এই যে ইম্পর্টেন্স একটা নাউন, পরে অফ আছে, সামনে আমরা দা লিখে দিচ্ছি। ওকে, এটা আমরা পারবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল। এবার চলে আসেন 2 নাম্বার যে রুলটা, বাবা খুব গুরুত্বপূর্ণ একটা রুল, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে, আই রিপিট, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। আমি এখানে লিখে রেখেছি চে উ। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে দাদা এই চে উ মানে কি? দাদা দাদা এই চে উ মানে হলো চেনার উপায়। ঠিক আছে, চে উ মানে হলো চেনার উপায়। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন তাহলে ইনশাআল্লাহ আর থাকবে না, কি থাকবে না? আর্টিকেল রিলেটেড পেরেশানি আর থাকবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আমরা সুপারলেটিভ চিনি সাধারণত অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডভার্বের পরে যদি ইএসটি থাকে, যেমন হার্ডেস্ট, কিউরেস্ট, টলেস্ট, স্মলেস্ট। আবার দেখা গেছে 2 বা 2 এর অধিক সিলেবল হলে আমরা সেক্ষেত্রে ইএসটি যোগ না করে মোস্ট ব্যবহার করি, যেমন মোস্ট বিউটিফুল,
মোস্ট হ্যান্ডসাম, মোস্ট অ্যাট্রাকটিভ, আবার আপনি বলতে পারেন লিস্ট বিউটিফুল, লিস্ট অ্যাট্রাকটিভ, লিস্ট হ্যান্ডসাম। ওকে, আচ্ছা, সুপারলেটিভের পূর্বে আমরা দা লিখে দেব। হ্যাঁ, এটা আমরা জানি। যেমন দেখেন আনাস, একটা মানুষের নাম, একটা ছেলের নাম। আনাস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন আওয়ার টিম। এখন আবার বললেন না যে ভাই আনাস তো একজন, তাহলে এস লিখছেন কেন? আপনারা জানেন যে ওয়ান অফ দা এর পরে যে নাউনটা থাকে সেই নাউনটা প্লুরাল হয়, এরপরে ভার্ব থাকলে তা আবার সিঙ্গুলার লিখতে হয়। ওকে, আচ্ছা স্যার, এই লট অফ এর ক্ষেত্রে লটটা কোন পার্টস অফ স্পিচ? ভাই আয় হায়, কি বললেন আপনি? এটা এ এবং অফ, একদম সোজা কথা বলি ভাই। হ্যাঁ, আমাদের এই যে মিরাজুল ইসলাম ভাই জিজ্ঞেস করছে, মিরাজুল ইসলাম ভাই আপনি যেটা মাথায় রাখবেন, ডিটারমিনার, হ্যাঁ, ডিটারমিনার এবং প্রেপোজিশন। মিরাজুল ভাই খেয়াল করেন ভাই, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে, আপনার ড্যাম শিওর থাকবেন ভাই সেটা নাউন হয়ে যাবে। দাদা কি হবে? সেটা নাউন হবে। এখন যারা চিনে না তারা তো টেনশনে পড়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন, ইনশাআল্লাহ আপনি চিনতে পারছেন। কেমন? একইভাবে দেখেন, she was the brightest student, সে ছিল, he was the brightest student, সে ছিল সবচাইতে মেধাবী। এখানে ব্রাইট মানে কিন্তু উজ্জ্বল বা ফর্সা না, মেধাবী বোঝানো হচ্ছে। she was the tallest girl in our whole class, আমাদের পুরো ক্লাসের মধ্যে সে ছিল সবচেয়ে লম্বা মেয়ে। এই যে দেখেন, আমরা যখন সুপারলেটিভ গুলো ব্যবহার করছি এর পূর্বে দা বসতেছে। এইবার আসেন 2 নাম্বার, চমৎকার একটা রুল ভাই, চমৎকার একটা রুল। এটা অবশ্যই অবশ্যই খাতায় লিখে রাখেন, সাথে সাথে মাথায়ও রাখেন। হ্যাঁ, খাতায় এবং মাথায় একসাথে রাখেন। আমরা যেটা আমি লিখে দিচ্ছি এখানে, প্রথমবারের পর যতবার কোন নাউন থাকবে তার পূর্বে দা লিখতে হবে। প্রথমবারের পর আপনি যতবার একটা নাউন রিপিট পাবেন তখন তার পূর্বে আপনাকে দা লিখতে হবে, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। প্রথমবারের পর একটা নাউন, এটা কমন নাউনই হবে আর কি। তো কমন নাউন, ডিফারেন্ট নাউনও হতে পারে, আমরা তার পূর্বে সব সময় কি করব? দা লিখবো। ওকে ডিয়ার, তাহলে দেখেন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা কেন লিখবো? ভাই কারণ দা হচ্ছে নির্দিষ্টর ক্ষেত্রে বসে। ধরেন আমি আপনাদেরকে বললাম যে আমি যখন আমার এই স্টুডিওতে আসতেছিলাম, রাস্তায় আমার একটা ছেলের সঙ্গে দেখা হলো, সরি, তো আমি বললাম যখন আমি কোচিং এ আসছিলাম বা আমার স্টুডিওতে আসছিলাম তখন রাস্তায় আমার একটা ছেলের সঙ্গে দেখা হলো। এই যে প্রথমবার ছেলেটার কথা বলছি, আমি কিন্তু বলবো না আমি কোচিং এ আসার সময় ছেলেটার সাথে দেখা হলো। ভাই এটা তো আমি ছেলে সম্পর্কে ফার্স্ট টাইম আপনাকে বলতেছি, এই ছেলেটা আপনার কাছে অপরিচিত, অনির্দিষ্ট। কিন্তু এরপরে যতবার বলবো যে আমি বললাম রাস্তায় আসার সময়, মানে এই অফিসে আসার সময় রাস্তায় একটা ছেলের সঙ্গে আমার দেখা হলো, ছেলেটা ছিল খুব লম্বা। এই যে দেখেন, পরের বার আমি একটা ছেলে বলতেছি, আমি কি বলতেছি? ছেলেটা। আপনারা এই যে টি টা খানাখানির ক্ষেত্রে কি লিখছেন? দা লিখছেন। এরপর আমি বলতে পারি যে আমি ছেলেটাকে একটা বার্গার কিনে দিলাম, ছেলেটা আমাকে থ্যাংক ইউ বলে চলে গেল। এরপর যতবার আমি ছেলে বলতেছি টা 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 বলতেছি, কেন? কারণ ওই যে নির্দিষ্ট হয়ে গেছে। সো দেখেন, আমি যখন বলছি হি গিভ মি আ পেন্সিল, সে আমাকে একটা পেন্সিল দিল। এই যে দেখেন, পেন্সিল কথাটা প্রথমবার আসছে ভাই, তাই এর পূর্বে আমি এ বা এন লিখবো, যেটা নিয়ম। তো এখানে ক্যান্সলেন্ট আছে তাই আমি এ লিখলাম। ওকে, আমি যখন বলতেছি দা পেন্সিল ওয়াজ প্রাইসি, এই প্রাইসি শব্দটা এর মানে হলো দামি। প্রাইস মানে দাম, প্রাইসি হচ্ছে দামি। আচ্ছা, এইবার দেখেন পেন্সিলের আগে আমি কেন দা লিখলাম? কারণ ভাই এই পেন্সিলটা দ্বিতীয়বার বলে ফেলছি, আপনাকে পরিচিত হয়ে গেছে। হি বট আ পেন্সিল, সরি এখানে পেন লিখছি। হি বট আ পেন্সিল ফ্রম মিরপুর 1, সে মিরপুর 1 থেকে পেন্সিলটা কিনেছিল। এই তৃতীয়বার যখন আবার পেন্সিলটার কথা আসছে তার পূর্বে আমরা দা লিখছি। সো ফার্স্ট টাইম কোনো নাউন থাকলে নরমালি যে ডিটারমিনার দরকার সেটা লিখবেন, এরপরে যতবার সেই নাউনটা উল্লেখ থাকবে ততবার আমরা তার পূর্বে দা লিখব। এটা প্লুরালের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে কমন। যেমন she has or she bought some books, সে কিছু বই কিনেছে। এই যে দেখেন, প্রথমবার আমরা কিছু বই সম্পর্কে বললাম, যেহেতু একটা বই না তাই এ এন লেখার সুযোগ নাই, এখানে সাম নামের আমরা একটা ডিটারমিনার লিখলাম। ওকে, ডিটারমিনার রিলেটেড ব্যাপক আলোচনা আমাদের এই পেজটাতে এবং আমাদের ফেসবুক চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমন আপনারা পাবেন, জাস্ট একটু দেখে নিন। হ্যাঁ।
তো দেখেন দ্য বুকস আর কালেক্টেড ফ্রম নীলক্ষেত, বইগুলো নীলক্ষেত থেকে সংগ্রহ করা। তাহলে আমরা বললাম সে কিছু বই কিনলো, বইগুলো নীলক্ষেত থেকে সংগ্রহ করা। তো এই যে দেখেন ভাই বইগুলো পরের বার আসছে না, দ্বিতীয়বার। তাহলে প্রথমবারের পর যতবার কোনো নাউন আসবে ততবার তার পূর্বে আপনাকে দা লিখতে হবে। এটাই হলো গিয়ে ঘটনা, দা প্লাস নাউন, সেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এভাবে এন তম পদ পর্যন্ত যতবার আসবে ততবার আমরা এই নিয়মটা মেইনটেইন করব, আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে ডিয়ার? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আমরা এটাও বুঝে ফেলাইছি। এবার আসেন 4 নাম্বার। এটা আমাদের কম বেশি সবার জানা আছে যে আমরা যদি কোন একটা অ্যাডজেক্টিভ দিয়ে পুরো জাতিকে বোঝাতে চাই সেক্ষেত্রে সেই অ্যাডজেক্টিভটার পূর্বে আমাদেরকে দা লিখতে হয়। ঠিক আছে, অ্যাডজেক্টিভটার পূর্বে আমাদেরকে দা লিখতে হয়। হ্যাঁ, এটার একটা এক্সেপশন আছে। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে জব এক্সামে আসা, হ্যাঁ নেক্সট যেদিন আমি জব এক্সামের কোয়েশ্চেনগুলো সলিউশন করাবো সেদিন আমি আপনাদের সাথে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, যে দেখা গেছে ওই অ্যাডজেক্টিভের পূর্বে দেখেন সেটা প্লুরাল না হয়েও দা বসতে পারে। তো এখানে আমি একটা নোট লিখে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ একটা নোট। এটা অবশ্য আমাদেরকে টিজি মানে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে আর কি, হ্যাঁ ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে কোন অ্যাডজেক্টিভের পূর্বে দা লিখলে সেই অ্যাডজেক্টিভটি প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, গরিবেরা সব সময় দুঃখী নয়। এই যে দেখেন পুয়ার শব্দটা একটা অ্যাডজেক্টিভ ছিল, সামনে দা বসে পুরো জাতিকে বোঝাচ্ছে, এটা এবার প্লুরাল কমন নাউন হয়ে গেছে। একইভাবে দেখেন আপনি যখন বললেন দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড, গুণীরা সব সময় সম্মানিত হয়। ঠিক আছে, ওকে ডিয়ার, আশা করি পারবো আমরা ইনশাআল্লাহ। এই যে ভার্চুয়াস, গুণীরা। এখন দেখেন আমরা বলতে পারি আই ফলো ওমর দা গ্রেট। এই যে দেখেন গ্রেট একটা অ্যাডজেক্টিভ, খেয়াল করছেন? এই অ্যাডজেক্টিভের পূর্বেও কিন্তু দাদা দা বসতে পারে। দেখেন এবার এটা কিন্তু পুরো জাতিরে বোঝাইতেছে না। হ্যাঁ, এই রিলেটেড আমি আপনাদের সাথে কয়েকটা কোয়েশ্চেন, হ্যাঁ ইভেন জব এক্সামে আসা কয়েকটা কোয়েশ্চেন নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকেন, সুপার ডুপার কিছু টিপস এন্ড টেকনিক্স জানতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই রুলটাও পারবো। এইবার আসেন 5 নাম্বার। এই রুলটার সামনে কয়েকটা স্টার দিয়ে রাখেন, এটাকে একটা সুপার স্টার রুল বলতে পারেন। এই জায়গা থেকে শতবার চাকরির পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষায় শতবার কোয়েশ্চেন আসছে। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে 2 বার কম্পারেটিভ ডিগ্রি থাকে, হ্যাঁ আমরা তো পড়ে আসছি পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। যেমন আপনি পড়ে আসছেন টল, টলার, টলেস্ট। আপনি পড়ে আসছেন সুন, সুন, সুনার, সুনেস্ট। আপনি পড়ে আসছেন গুড, বেটার, বেস্ট, এরকম অনেক পড়েছেন। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখেন মেরি, এম এ না কিন্তু, হ্যাঁ MERRY, মেরি। মেরি মানে খুশি, মেরি মানে খুশি, মেরি, মেরিয়ার, মেরিয়ার, মেরিয়েস্ট। আচ্ছা, তাহলে আমরা যেটা মাথায় রাখবো, যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে এক্ষেত্রে দুটোর পূর্বেই দা বসে। হ্যাঁ, এইখানে আমরা যেটা মাথায় রাখবো, এক্ষেত্রে দেখেন প্রথম কম্পারেটিভটা দিয়ে যত বোঝায় এবং পরেরটা দিয়ে তত বোঝায়। চেনার উপায় হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ইআর থাকে, যেমন হার্ডার, টলার, সুনার, বেটার, ক্লোজার। ওকে, ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট আপনারা পড়েছেন এগুলো, হ্যাঁ। অথবা মোর প্লাস অ্যাডজেক্টিভ অথবা লেস প্লাস অ্যাডজেক্টিভ। যেমন দেখেন আপনারা দেখবেন দ্য সুনার দ্য বেটার, বাংলাটা কি বাবা? যত শীঘ্র তত উত্তম। যত শীঘ্র তত উত্তম মানে শুভ কাজে দেরি করতে নাই, করে ফেলবেন। হ্যাঁ, 2 নাম্বার দেখবেন আপনারা যারা ক্লোজ আপ টুথপেস্ট দিয়ে দাঁত টাত মারছেন আর কি, দেখবেন ক্লোজ আপ টুথপেস্টের প্যাকেটের গায়ে লেখা থাকে, কি লেখা থাকে? দ্য ক্লোজার দ্য বেটার, যত কাছে তত ভালো। তার মানে কাছে যাবেন, সমস্যা নাই, বিয়ে করা বউয়ের কাছে যায়েন, হ্যাঁ আরেকজনের বউয়ের কাছে যায়েন না, গুনাহ হইব। ঠিক আছে বাবা? তো দেখেন ওই কাছে আসার গল্প দিয়ে আমাদেরকে অনেক সময় মানে লজ্জা শরম খাওয়ার গল্পও শেখায়, আমরা অশ্লীলতার দিকে না যাই,
দ্য ক্লোজার দ্য বেটার, বাংলা হলো যত কাছে তত ভালো। তার মানে মানুষের কাছে বা কারো কাছে যাওয়ার আগে, হ্যাঁ যত কাছে যাবেন তত ভালো, তবে যাওয়ার আগে দাঁত মাইজে যাওয়া লাগবে, ক্লোজার টুথপেস্টের মতে আর কি। কি দিয়ে মাজবেন? যে ক্লোজার টুথপেস্ট দিয়ে মাজবেন। হ্যাঁ, এই যে দেখেন দ্য ক্লোজার দ্য বেটার, যত কাছে তত ভালো। এই যে যত তত, দেখেন দ্য মোর দ্য মেরিয়ার, যত বেশি তত খুশি। ওকে, আপনারা মোর মেরিয়ার এগুলো তো পড়ে আসছেন। হ্যাঁ, যেমন মাচ অথবা ম্যানি, কম্পারেটিভ হচ্ছে মোর, সুপারলেটিভ মোস্ট, মাচ মোর মোস্ট। দ্য মোর দ্য মেরিয়ার, যত বেশি তত খুশি। দ্য মোর শি গেটস দ্য মোর শি ওয়ান্টস, সে যত পায় তত চায়। আবার আপনি যদি বলেন যে সুমন ভাই যত পায় তত খায়, তাহলে আপনি বলতে পারেন দ্য মোর সুমন ভাই গেটস দ্য মোর হি ইটস, সে যত পায় তত খায়। একইভাবে দেখেন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখবে। আমরা এই এক্সাম্পল গুলো হাজার হাজার বার, শত শত বার পড়ে আসছি। ওকে স্যার, আপনার বইটা কি বের হয়েছে? ভাই আমার বইটা এই মাসের শুরুর দিকেই পাওয়ার কথা ছিল। আমার ওয়াইফ অসুস্থ, বেড রেস্টে আছে, দোয়া করেন আমার ওয়াইফের জন্য। আমিও অসুস্থ ছিলাম, আমার মাও অসুস্থ, তো মাকে দেখার জন্য হুট করে গ্রামে চলে গেছিলাম। সব মিলে একটু পেরেশানি থাকার কারণে আমাদের বইটা কিছুদিন পিছায় গেছে আর কি। হ্যাঁ, আমাদের বইটা পাওয়ার জন্য আরো কিছুদিন ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা আসলে এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। 5টা রুল শেষ। নাম্বার 6, হ্যাঁ নাম্বার 6, এইখানে দেখেন চমৎকার একটা রুল, চমৎকার একটা রুল। হ্যাঁ, রুলটা কি বলছে আমাদেরকে? এই রুলটা আমাদেরকে বলছে যে আপনি বি ভার্ব দিয়ে যখন দুইটা নাউনকে তুলনা করবেন, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ যখন দুইটা নাউনকে তুলনা করবেন, এক্ষেত্রে দুটো প্রপার নাউন হইতে হবে। হ্যাঁ, প্রথম প্রপার নাউনটার পূর্বে আমরা তখন নো আর্টিকেল বা ক্রস লিখি, দ্বিতীয় প্রপার নাউনটার পূর্বে আমরা দা লিখি। এখন আপনি যখন কাউকে, হ্যাঁ আপনি যখন কাউকে তুলনা করতেছেন যে জানিস তুই তোরাশোনা তো পড়াশোনা করিস নাই, ওই যে ওই বাড়ির রানা সে অনেক পড়ে, তার মানে আপনি এদের চাইতে রানারে বেশি গুরুত্বপূর্ণ বানালেন। তার মানে আমরা যার সাথে তুলনা দেবো সেটা হবে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এটা অধিক গুরুত্বপূর্ণ, বা যেটার সাথে তুলনা করব তার পূর্বে দা বসবে, আর যাকে তুলনা করবেন তার পূর্বে নো আর্টিকেল। এক্ষেত্রে দুইটা প্রপার নাউনের পূর্বে, দুইটার পূর্বে আর্টিকেল দেওয়া যাবে না। যেমন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, হ্যাঁ পড়ে আসছি এটা, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। এই যে দেখেন ইংল্যান্ডের কবি বাইরন, বাংলাদেশের কবি নজরুল, দুজনেরই স্পেসিফিক নেম বা নির্দিষ্ট নাম, সো দুইটাই প্রপার নাউন। আমরা বাইরনের সাথে নজরুলকে তুলনা করেছি, তাই বাইরনের পূর্বে দা বসছে, নজরুলের পূর্বে ক্রস। একইভাবে দেখেন আমি এক সময় যাত্রাবাড়ির শনির আকড়ায় থাকতাম, তো তখন আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলতাম যে শনির আকড়া ইজ দ্য নিউ ইয়র্ক অফ ঢাকা, ঢাকা নিউ ইয়র্ক হলো শনির আকড়া, এটা তোমরা বুঝবা না। ঠিক আছে, তাহলে এই যে NY মানে হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের সাথে আমি ঢাকার যাত্রাবাড়ির শনির আকড়াকে তুলনা করেছি। ঠিক আছে, শনির আকড়াকে তুলনা করেছি। সো এই অংশটাকে আমরা, এটাও প্রপার নাউন, এটাও প্রপার নাউন ছিল, বাট প্রথমটার পূর্বে নো আর্টিকেল, পরেরটার পূর্বে আমরা দা লিখেছি। একইভাবে দেখেন আমি জাস্ট একটু ফান করে লিখছি আর কি। হ্যাঁ, এই জাস্ট এটাকে একটু ফান করে লিখছি যে হিরো আলম ইজ দা শাহরুখ খান অফ দা পুয়ার। হিরো আলম হচ্ছে গরিব মানুষের শাহরুখ খান, সবার তো শাহরুখ খান থাকে না, মজা করে লিখছি আর কি। এই যে হিরো আলম বা শাহ আলমের পূর্বে নো আর্টিকেল, কিন্তু শাহরুখ খানের পূর্বে আমরা একটা দা লিখছি। আচ্ছা, এক ভাই একটা কোশ্চেন বারবার কমেন্ট করতেছে, বাই হোম, টু হোম, উইথ হোম, এগুলো কি অ্যাডভার্ব? হ্যাঁ, এগুলোর উত্তরগুলো হচ্ছে যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব, সিঙ্গেল ওয়ার্ড হবে না, আমরা মাল্টিপল ওয়ার্ড লিখবো, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। শামীম ভাই, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, যেমন দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রানা, এই যে আপনি যখন বলেন দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রানা, এই যে বাই রানা, বাই হোম, বাই রানা, এই বাই রানা এতটুকু হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। হৃদয় চন্দ্র দেব ভাই অনেকদিন পরে কমেন্ট করছেন, হৃদয় ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, আর্টিকেল কি আরো আলোচনা করবেন? হ্যাঁ, হিউজ আলোচনা আছে তো ভাই, দেখতে থাকেন। এবং আজকে মজার বিষয় হচ্ছে আমি এই ক্লাসের শেষের অংশে আপনাদের সাথে ক্লিপস টোফেল থেকে আর্টিকেলের কিছু রুল শেয়ার করব। আবারও বলি, এই ক্লাসে আমি ক্লিপস টোফেল থেকে আর্টিকেলের কিছু রুল শেয়ার করব, যেই জায়গাগুলো থেকে একাডেমিক বলেন অথবা জব এক্সাম বলেন হিউজ পরিমাণ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আসি আমরা। এরপরে এটা আমরা টুকটাক সবাই জানি যে সাধারণত সিঙ্গেল এক্সিস্টেন্স বা এক পিস আছে এরকম নাউনগুলোর পূর্বে দা বসে। হ্যাঁ, এগুলোর ব্যতিক্রমও আছে, হ্যাঁ যে আমরা লিখে দিচ্ছি ব্যতিক্রম।
একটু পরে আলোচনা করা হবে, একটু পরে আলোচনা করা হবে। ব্যতিক্রমগুলো একটু পরে আমরা আলোচনা করব, জাস্ট ওয়েট। হ্যাঁ, আর হৃদয় ভাই জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি জবের কোন কোচিং এ ক্লাস নেন? ঠিক আছে, আমি জবের স্পেসিফিক ওইরকম কোনো মানে কোচিং এ ক্লাস এইভাবে বলা যাবে না, তবে আপনারা জেনেসিস বিসিএস কেয়ারে আমাকে নিয়মিত পাবেন। এটা এর আগ পর্যন্ত শুধু জেনেসিস বিসিএসটা এর আগ পর্যন্ত শুধুমাত্র ডক্টরদের জন্য ছিল। বাংলাদেশের এমন কোনো ডক্টর নেই, হ্যাঁ, এমবিবিএস করছেন যারা জেনেসিসকে চেনে না। এইটা এখন জেনারেলদের জন্য চলে আসছে আর কি। তো এই কোচিং এ আমাকে আপনারা অলওয়েজ পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন যেইগুলো সিঙ্গেল এক্সিস্টেন্স বা এক পিস, আমরা এই ক্ষেত্রে সাধারণত তার পূর্বে একটা দা লিখি, যেমন দা সান, দা মুন, দা ইস্ট, দা পদ্মা, দা ডেইলি স্টার, দা ডেইলি সান, দা কোরআন, এগুলোর ক্ষেত্রে আমরা দেখেন দা লিখে আসি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দা লিখি। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তাহলে সিঙ্গেল এক্সিস্টেন্স, সামনে দা বসবে। এটার ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা একটু পরে আলোচনা করছি। হ্যাঁ, এই ব্যতিক্রমগুলো আমি দেখাবো আপনাদেরকে, সাথে সাথে মানে রেফারেন্স সহই পাবেন আপনারা। আপনারা যারা জবের প্রিপারেশন নিচ্ছেন বা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা ক্লিফ টোফেল এই বইটা হয়তো আপনারা পড়েছেন বা পড়বেন, তো তারা দেখবেন এই বইটাতে এই রিলেটেড আরো এক্সক্লুসিভ তথ্য আছে, যেটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করব। জাস্ট একটু ওয়েট করেন, ইনশাআল্লাহ সামনের দিকেই পাচ্ছেন। এইবার চলে আসেন অ্যাবস্ট্রাক্ট, মারাত্মক একটা রুল ভাই। হ্যাঁ, এটা একটা মারাত্মক রুল, সুপার ডুপার একটা রুল। রুলটা কি দেখেন, যে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন এগুলো দিয়ে যখন সামগ্রিক অংশ বোঝানো হয়, তার পূর্বে আপনি জীবনেও আর্টিকেল লিখতে পারবেন না। ওকে, আবারও বলি আমি, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এগুলো যদি সামগ্রিক অংশ বোঝায়, তার পূর্বে জীবনেও আর্টিকেল বসবে না। তবে উক্ত নাউন মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন দিয়ে সমগ্র অংশ থেকে আলাদা করে যদি কোনো অংশ বোঝায়, তাহলে তার পূর্বে একটা দা বসবে, এবং তখন এই অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনটা দাদা কমন নাউন হয়ে যাবে। কমন নাউন হয়ে যাবে। এটা হচ্ছে টিজি বা ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম। ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুসারে এই রুলটা আপনারা একটু মাথায় রাখেন। মারুফ ভাই জিজ্ঞেস করছেন, স্যার আর্টিকেলের কয়টা ক্লাস হবে? আর্টিকেলের আজকে আমরা রুল রিলেটেড আলোচনা করব, সাথে সাথে আপনাদের যদি সময় সুযোগ থাকে, হ্যাঁ, আমি ক্লাস করাচ্ছি, দেখতে থাকেন ইনশাআল্লাহ। আর্টিকেলের আজকের ক্লাসটাতেই ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। হ্যাঁ, সাথে আমি একটু প্র্যাকটিসও দেখাই দিচ্ছি, দেখি আপনারা জাস্ট সময় দেন আমাদেরকে। আচ্ছা, তাহলে যেটা বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন দ্বারা সামগ্রিক অংশ বোঝালে জীবনে আর্টিকেল বসবে না, ক্রস বসবে। তবে ওই নাউন দিয়ে যদি সমগ্র অংশ থেকে পৃথক করে কোনো অংশ বোঝায়, তার পূর্বে দা বসবে। যেমন দেখেন, দ্য নাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। খেয়াল করেন কিন্তু, পানির অপর নাম জীবন। তো আমরা জানি পানি হলো একটা ম্যাটেরিয়াল নাউন, পানি হলো একটা ম্যাটেরিয়াল নাউন। এখন আমি যখন আপনাকে বলছি যে ভাই জানেন পানির অপর নাম জীবন, তো আপনারা একটু বলেন তো, আমি যখন বললাম পানির অপর নাম জীবন, এ পানি কি বরিশালের পানি নাকি চিটাগাঙের পানি, নোয়াখালীর পানি নাকি দিনাজপুরের পানি, ফুটানো পানি নাকি ফুটানো করা পানি, এটা কি পিওরিটের পানি নাকি হচ্ছে অন্য কিছুর পানি? তারপরে খেয়াল করে দেখেন, এটা কি বিশুদ্ধ পানি নাকি অশুদ্ধ পানি, এটা কি বুড়িগঙ্গার পানি নাকি জুয়ান গঙ্গার পানি, জুয়ান গঙ্গা নাই আর কি, এটা কি বুড়িগঙ্গার পানি নাকি যমুনার পানি, সব পানি। এই যে সামগ্রিক অংশ বোঝাইছি, তার মানে নো আর্টিকেল। কিন্তু আমরা যখন বলছি ওয়াটার অফ দ্য যমুনা ইজ নট ফ্রেশ, যমুনার পানি ফ্রেশ না, এইবার দেখেন এইটাও পানি, এটাও বাই পানি। হ্যাঁ, আবার একটা পানি আর একটা হানি না, কিন্তু দুইটাই পানি। দুইটা পানি হওয়া সত্ত্বেও এই পানির সামনে আমরা একটা দা লিখছি। কেন লিখছি? কারণ এই পানিটা সারা পৃথিবীর যত পানি আছে সামগ্রিক পানি। বাট এইখানে দেখেন, যখন বললাম যমুনার পানি, পদ্মার পানি, এই গ্লাসের পানি, এই কাপের পানি, তখন সারা পৃথিবীর সব পানি থেকে আলাদা করে বোঝানো হয়েছে। সো ডিয়ার, এখানে আমরা একটা দা লিখে ফেলাইছি। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে, এইটা কিন্তু এখন কমন নাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার আসেন পরের এক্সাম্পলটাতে। আমরা যখন বলছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তা বলেন তো দাদা, এটা কি বেডাগো সততা নাকি বেডিগো সততা, ছেলেদের সততা নাকি মেয়েদের সততা, কচি মানুষের সততা নাকি বুড়া মানুষের সততা, হিন্দুদের সততা নাকি মুসলিমদের সততা?
ইন্ডিয়ানদের সততা নাকি পাকিস্তানিদের সততা, সবার সততা, তাই এর সামনে কোনো আর্টিকেল লেখা যাবে না। এইটা ছিল একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমি যখন বললাম দ্য অনেস্টি অফ আওয়ার পলিটিশিয়ানস, আমাদের পলিটিশিয়ানসদের যে অনেস্টি ক্যান নট বি কোয়েশ্চেনড, এইটা নিয়ে দাদা কোয়েশ্চেন করতে পারবেন না, করলে পরে আপনার খবর আছে। ঠিক আছে, তাহলে এবার দেখেন তো ভাই, এই অনেস্টি বা সততাকে যেমন ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, এই অনেস্টিরও ধরা ছোঁয়া দেখা গোনা যায় না। কিন্তু ফার্স্ট অনেস্টিটা ছিল পৃথিবীর সবার অনেস্টি। এই অনেস্টি শুধু আওয়ার পলিটিশিয়ানসদের অনেস্টি, দুনিয়ার আর কারো অনেস্টি না। সো এইখানে আমাদের একটা দা লেখা লাগছে এবং এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু কুইকলি একটা কমেন্ট করে ফেলেন। আচ্ছা, আমাদের শহীদুল আলম ভাই জিজ্ঞেস করতেছে যে স্যার দাদির সিভিটা ব্যাখ্যা করলে একটু ভালো হয়। আচ্ছা, এখানে বলি, দেখেন আমি আগেই বলে নেই, এই যে আমরা যে আর্টিকেল, আমরা বাঙালিরা, বাংলাদেশিরা বা এই এশিয়া সাবকন্টিনেন্টে আমরা যারা ইংরেজি শিখি, আমরা আসলে ইংরেজদের মতো করে ইংরেজি শিখি না ভাই। আমাদের আসলে অ্যাকুইজিশন হয় না, আমাদের হয় লার্নিং। তো লার্নিং হওয়ার কারণে কি হয়, আমরা এই আর্টিকেলটা মূলত আমাদেরকে শেখানোর কথা, যেখানে প্রোনাউন্সিয়েশন অনুযায়ী আমরা সেখানে কনসোনেন্ট ভাওয়েল দেখে দেখে শেখার কারণে অনেক সময় আটকে যায় এই জায়গাটাতে। হ্যাঁ, তো আমি তারপরেও বলি যে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া এই THE এটা কি দি নাকি THE এটা দা? তো এই দা নাকি দি এটা নিয়ে একটা প্রচলিত একটা ট্রিক্স, হ্যাঁ প্রচলিত, আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। আশা করি দা নাকি দি এটা বুঝে ফেলবেন। যদিও আসলে এটা জাস্ট একটা ফাঁকিবাজির টেকনিক ভাই। এই আর্টিকেল মূলত হ্যাঁ প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ডেন্ট। এরপর অনেকে জিজ্ঞেস করে ভাই THE এটা কি দা নাকি দি? এটা মনে রাখার জন্য বাংলাদেশের একটা প্রচলিত টিপস আছে, একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এইভাবে মানুষ মনে রাখে। কিভাবে? যে দাদির সিভি, দাদির সিভি, আপনার দাদি আপনারে বললো ভাই তোর দাদা বাসায় নাই, আমার আর একা একা ভাল লাগে না, চাকরি বাকরি করবো। তো তখন আপনি বললেন যে ঠিক আছে দাদি তোমার সিভিটা দাও, আমি আমাদের সুমন স্যারের প্রতিষ্ঠানে জমা দিই, দেখি স্যারের এখানে কোনো মুরব্বী টাইপের ইনস্ট্রাক্টর লাগে কিনা। হ্যাঁ, তো আপনি আমার আইনে আপনার দাদির সিভি দিচ্ছেন। তো এইভাবে আপনি মনে রাখতে পারেন, যেটা প্রচলিত একটা ট্রিক্স আর কি। সেটা হচ্ছে সি দিয়ে কনসোনেন্ট বোঝায়। সি দিয়ে কি বোঝায়? এইখানে সি দিয়ে মূলত বোঝায় কনসোনেন্ট, আর ভি দিয়ে কি বোঝায় বাবা? ভাওয়েল। সো বলা হচ্ছে যে যখন কনসোনেন্ট থাকবে, কনসোনেন্টের পূর্বে THE থাকলে উচ্চারণ হবে দা, আর ভি ফর ভাওয়েল, ভাওয়েলের পূর্বে যদি THE থাকে উচ্চারণ হবে দি। এটা বাংলাদেশের একটা বহুল প্রচলিত টিপস এন্ড ট্রিক্স, যেটাই বলেন আপনি। আমি এক্সাম্পল দিই, এক্সাম্পলের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। হ্যাঁ, যেমন দেখেন আপনি যদি বলেন দা অ্যাপল নাকি দি অ্যাপল, কি বলবেন? আবার আমরা যদি লিখি THE, আপনি কি এটাকে বলবেন দি পেন্সিল নাকি দা পেন্সিল? সো এই রুলের আলোকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে কনসোনেন্টের ক্ষেত্রে কি হয়? দা হয়, ভাওয়েলের ক্ষেত্রে কি হয়? দি হয়। দিস ইজ দ্য কেস, যেটা বাংলাদেশে প্রচলিত একটা তথ্য আর কি। আমি আবারও বলি, এটাকে আপনি একদম শতসিদ্ধ রুল হিসেবে ধরে নিতে পারবেন না, কারণ আর্টিকেল পুরো বিষয়টাই হচ্ছে গিয়ে এটা আপনার প্রোনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ডেন্ট। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সো এখানে আমরা এতটুকু বলে ফেলছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে, আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা থাকলে বলে ফেলেন প্লিজ। হ্যাঁ স্যার, ক্যান ইউ নেম আ ওয়ার্ড উইদাউট ভাওয়েল? আচ্ছা আচ্ছা, বলতেছেন যে ভাওয়েল ছাড়া কি কোনো ওয়ার্ড হয়? হবে না কেন? ওর বাবা হবে, মা চেয়ে চেয়ে দেখবে, হবে না কেন ভাই? এই যে ভাওয়েল ছাড়া ইংরেজি ডিকশনারি সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে রিদম। এটা তো ভাওয়েল না, অনেকে ওয়াইটারে সেমি ভাওয়েল বলে। আচ্ছা আচ্ছা, না মোসাম্মদ ববি, আপনি ভুল ধারণায় আছেন, আমি নাই। আপনি যেখানকার কথা বলছেন আমি সেখানে নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে রিদম, ছন্দ, তাল, খেয়াল করছেন? রিদম, ছন্দ, তাল। এই যে রিদম বা ছন্দ, তাল, এখানে দেখেন এটাকে বলা হয় ইংরেজি ডিকশনারির সবচাইতে বড় ওয়ার্ড, যেখানে
এ ই আই ও ইউ নাই, ঠিক আছে, ভাওয়েল নাই। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইংরেজি ডিকশনারির একমাত্র ওয়ার্ড হলো ফিডব্যাক, যেখানে আপনি এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, ওকে, 6টাই পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে জায়গাটা চলে আসছি ভাই, একটু মনোযোগ সহকারে দেখবো আমরা। এটা একটা চমৎকার একটা রুল, চমৎকার একটা রুল, মনে রাখেন, কাজে লাগবে। সেটা হলো অনেক সময় পজিটিভ কেস, হ্যাঁ, এগুলোকে কেউ কেউ পজিটিভ কেস না বলে, আমি সংক্ষেপে পিসি লিখছি, হ্যাঁ, আমি বারবারই বলি যে পিসি রে প্রিয়াঙ্কা চোপড়া ভাইবেন না, শোনা, পিসি মানে হলো পজিটিভ কেস। কেউ কেউ এটাকে পজিটিভ কেস না বলে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। কোনগুলো সবাই জানেন, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার ইত্যাদি, এগুলো হচ্ছে পজিটিভ। অনেক সময় দেখবেন এই যে পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো, এদের পরিবর্তে দা বসছে, ওকে। যেমন আমরা যদি বলি হি লস্ট হিজ ফাদার এট হিজ চাইল্ডহুড, না বলে আপনি বলতে পারেন হি লস্ট হিজ ফাদার এট দ্য চাইল্ডহুড। এই যে দেখেন এখানে হিজ এর পরিবর্তে দা বসে গেছে। সিমিলারলি আমরা বলতে পারি উই শুড ওয়ার্ক, ও মাই গড, হ্যাঁ, এখানে উই শুড ওয়ার্ড হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, টাইপিং মিস্টেক। উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করা উচিত, ফর আওয়ার কান্ট্রি। এই যে আওয়ারটা হলো একটা পজিটিভ, না লিখে আমরা কি লিখতে পারতাম, উই শুড ওয়ার্ক টুগেদার ফর দা কান্ট্রি। সো এই যে দেখেন আওয়ার কান্ট্রিটা হয়ে গেল দা কান্ট্রি, ওকে। আচ্ছা, এবার চলে আসি আমরা, আশা করি এই পর্যন্ত পারবো। তাহলে আমরা 9টা রুল দেখলাম। এই 9টা রুলে আমরা দেখলাম কোন কোন জায়গায় আমরা দা লিখবো, ওকে ডিয়ার, কোন জায়গাগুলোতে আমরা দা লিখবো এটা আমরা দেখে ফেলছি। এখন আমরা কিছু জায়গা, এগুলো আমরা একটু কুইকলি টেনে যাব, আমরা এগুলোকে একটু কুইকলি টেনে যাব, যে অমিশন অফ আর্টিকেলস, মানে যে জায়গাগুলোতে আমরা আর্টিকেল লিখবো না সেখানে কি লিখবো, ক্রস লিখবো। তো একটা মজার বিষয় শেয়ার করি, কোন এক জায়গায়, সম্ভবত এটা 2017 বা 18-র দিকে, সম্ভবত মানে চিটাগাং না, সিলেটে অথবা মৌলভীবাজারে, হ্যাঁ, আমি ক্লাস নিতে গিয়ে আর্টিকেলের বিষয়টা চলে আসলো। প্রাইমারি ক্লাস নিচ্ছিলাম আর কি, মানে প্রাইমারি স্কুল না, যারা প্রাইমারি স্কুলের টিচার হয় তাদের জন্য। তো এখানে আমি জিজ্ঞেস করলাম আর্টিকেল কয়টা, তো এক মেয়ে বলতেছিল স্যার আর্টিকেল হইতেছে 4টা। আমি জিজ্ঞেস করলাম আম্মা জান 4টা কি কি, বলে স্যার জানেন না, এ এন দা, আরেকটা হলো ক্রস। ওনার ধারণা হচ্ছে যেখানে এ এন দা বসে না সেখানে তো ক্রস বসে, তাহলে ক্রসও একটা আর্টিকেল। ভাই ক্রস কিন্তু আর্টিকেল না, মানে যেখানে এ এন দা বসবে না সেই জায়গাটাতে আমরা একটা ক্রস দিয়ে দেবো, কেমন? তো দেখেন আপনাকে যেটা মাথায় রাখতে হবে, সাধারণভাবে প্রপার নাউন, প্রোনাউন এবং প্রিপোজিশনের সামনে কোনো আর্টিকেল বসে না। যেমন রানা লিভস ইন ঢাকা, এই যে প্রপার নাউন দুইটার পূর্বে নো আর্টিকেল। তারপরে শি লিভস ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ, এটা যদিও প্রোনাউন আসলে না, এটা কিন্তু এই যে পজিটিভ কেস, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল লিখছি না। তারপরে দেয়ার ওয়াজ নো ডাস্টার অন দ্য টেবল, অন একটা প্রিপোজিশন, তাই এর পূর্বে কোনো আর্টিকেল বসলো না। আপনাদেরকে নো আর্টিকেলের একটা দুর্দান্ত নিয়ম দেখায় দেই, আমি জানি না এইভাবে আপনাদের সাথে কেউ কখনো আর্টিকেলের এই রুলটা ব্যবহার করেছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, অমিশন অফ আর্টিকেল, আসেন এটাই আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপসের মাধ্যমে দেখাই দিই। আপনি যেটা মাথায় রাখবেন, অমিশন অফ আর্টিকেলস, যেখানে আমরা আর্টিকেলস লিখবো না, সেখানে কি লিখবো, আবার জিগায় দা লিখবো। তাহলে মাথায় রাখেন আপনি আর্টিকেল কোথায় লিখবেন, আমি একটু এই পাশ থেকে লিখি। আপনি আর্টিকেল কোথায় লিখবেন, আপনি আর্টিকেল লিখবেন মূলত নাউনের পূর্বে 2 নাম্বার। হ্যাঁ, আপনি আর্টিকেল লিখবেন না মানে কি, ক্রস লিখবেন। কোথায় লিখবেন, প্রোনাউনের পূর্বে। 3 নাম্বার, আপনি আর্টিকেল লিখবেন না, কোথায় লিখবেন না, অ্যাডজেক্টিভের পূর্বে। 4 নাম্বার, আপনি আর্টিকেল লিখবেন না, কোথায় লিখবেন না, অ্যাডভার্বের পূর্বে। 5 নাম্বার, আপনি আর্টিকেল লিখবেন না, কোথায় লিখবেন না, ভার্বের পূর্বে। 6 নাম্বার, আপনি আর্টিকেল লিখবেন না, কোথায় আর্টিকেল লিখবেন না, প্রিপোজিশনের পূর্বে।
ওকে, 7 নাম্বার, আপনি কোনো আর্টিকেল লিখবেন না কোথায়? কনজাংশনের পূর্বে। 8 নাম্বার, আপনি কোনো আর্টিকেলই লিখবেন না কোথায়? লিখবেন না ইন্টারজেকশনের পূর্বে। সো আমরা যেই জিনিসটা বুঝলাম, মারাত্মক একটা দুর্দান্ত টিপস এন্ড টেকনিক যেটাই বলেন, দুর্দান্ত একটা জিনিস শিখছেন। আমি জানি না আপনার হয়তো খেয়াল করছেন কিনা, মারাত্মক একটা জিনিস শিখে ফেলাইছেন। তার মানে নাউন ছাড়া প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এদের একটার সামনেও আর্টিকেল লেখা যায় না, লেখা যাবে না। যদি কেউ লেখেন তাহলে ভুল হবে। এখন বলতে পারেন ভাই আমরা তো জাতি বোঝানোর জন্য লিখছিলাম। তো দাদা, যখন জাতি বোঝানোর জন্য অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল লিখছেন তখন কি সেটা অ্যাডজেক্টিভ ছিল? ছিল না, দা বসছে। ওকে, তাহলে এখন একটা বিষয় আছে, অনেকে বলতে পারে যে ভাইয়া আমরা তো দেখেছি যে অ্যাডজেক্টিভের সামনেও আর্টিকেল বসে। হ্যাঁ, অনেকে বলতে পারে ভাইয়া আমরা তো দেখেছি অ্যাডজেক্টিভের সামনেও আর্টিকেল বসে। জি বসে, শর্ত হচ্ছে সেই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকা লাগে। ঠিক আছে, যেমন আপনি যদি বলেন আ গুড বয়, আচ্ছা ভাই আপনারাই বলেন এই যে আ আর এ, এইটাকে আপনি কি গুড অ্যাডজেক্টিভের জন্য আনছেন নাকি বয় নাউনের জন্য আনছেন? হ্যাঁ, ডেফিনেটলি আপনি নাউনের জন্যই মূলত আর্টিকেলটা আনছেন, অ্যাডজেক্টিভের জন্য না। অনেকে বলতে পারেন যে ভাইয়া আমরা তো অ্যাডভার্বের পূর্বেও আর্টিকেল পাই, যেমন আপনি বলতে পারেন যে স্যার বা ভাই, হ্যাঁ অ্যাডভার্বের সামনে তো আর্টিকেল বসে। অনেকে বলতে পারেন অ্যাডভার্বের সামনে তো আর্টিকেল বসে, তাকে আমি বলবো জি হ্যাঁ অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে, সমস্যা নাই। শর্ত হচ্ছে সেই অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকা লাগবে, তারপরে একটা নাউন থাকতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দেই, যেমন আপনি বলতে পারেন আ ভেরি গুড বয়। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি না বললেন অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে না, এইখানে তো অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসছে। তো দাদা এই যে আর্টিকেলটা বসছে এটা কিন্তু ভ্যারির জন্য আসে নাই, বয়ের জন্য আসছে। এই যে আর্টিকেলটা বসছে এটা কিন্তু অ্যাডজেক্টিভের জন্য না, নাউনের জন্য আসছে। ওকে, দিস আর দ্য কেসেস যে জায়গাগুলোতে আপনি চাইলেও আর্টিকেল লিখতে পারবেন না। তাহলে আমরা মাথায় রাখবো প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এদের পূর্বে আর্টিকেল বসে না। তবে অনেক সময় আমরা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল লিখতে পারি, ওই যে বললাম রেয়ার কেস। এটা নিয়ে আমি আবার আপনাদের সাথে লাইভে এসে ডিটেইলড আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন আই ফলো ওমর দ্য গ্রেট, এই যে দেখেন ওমর দ্য গ্রেট, এর পূর্বে আপনি কি আর্টিকেল লিখছেন? হ্যাঁ, দুই চারটা রেয়ার কেস আছে, এগুলো নিয়ে সামনে কথা হবে ইনশাআল্লাহ। তো আসেন আমরা এই যে প্রপার নাউন, প্রোনাউন, প্রিপোজিশন বলে ফেলছি। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই রুলটা একটু মাথায় রাখেন। পজেসিভ কেস, ওই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার এবং নাউন এর মাঝখানে জীবনে আর্টিকেল বসবে না। যেমন উই লিভ ইন আওয়ার হাউস, নো আর্টিকেল। ইউ শুড নট অলওয়েজ থিংক অফ ইওর ইন্টারেস্ট। ওকে, এর সামনে আমরা আর্টিকেল লিখব না। আচ্ছা, এরপরে চলে আসি আমরা অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। যেমন হি উইল হ্যাভ টু ড্র্যাগ আ ভেরি মিজারেবল লাইফ, এই যে মিজারেবল একটা অ্যাডজেক্টিভ, লাইফ একটা নাউন, নো আর্টিকেল। তারপরে দেখেন কালেক্টিং ভ্যালুয়েবল থিংস, মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করা, ইজ মাই হবি, ইজ এ ভ্যালুয়েবল থিংস। আপনারা হয়তো জানেন যে অ্যাডজেক্টিভ চেনার উপায় আমি এখানে লিখে দিচ্ছি সাফিক্স দেখে। সাফিক্স মানে শব্দের শেষের অংশ, শব্দের শেষের অংশ দেখে আপনি খুব ইজিলি অ্যাডজেক্টিভ চিনতে পারবেন। যেমন যদি কোনো ওয়ার্ডের শেষে এ এল থাকে, ওকে, তবে ভার্বের সাথে এ এল থাকলে সেটা কিন্তু আবার নাউন হয়ে যায়। যেমন রিফিউজাল, প্রপোজাল, ওকে, ডিনায়াল, হ্যাঁ সেগুলো কিন্তু আবার নাউন হয়। আপনি যদি বলেন অ্যাকচুয়াল, মিউচুয়াল, রিচুয়াল, ফাইনাল, যদি ইক থাকে ফ্যান্টাস্টিক, রোমান্টিক, হিরোইক, স্পেসিফিক, যদি আজ থাকে যেমন ভ্যারিয়াস, রিলিজিয়াস, ওকে, যদি এন্ড থাকে যেমন ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, যদি এন্ড থাকে হ্যাঁ যেমন কনফিডেন্ট। ওকে, পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো আছে, হ্যাঁ আমি সব লিখলাম না। যেমন যদি বল থাকে যেমন আনএবল, রেসপন্সিবল, রিমার্কেবল, যদি সিপ থাকে এক্সক্লুসিভ, ম্যাসিভ, যদি টিফ থাকে, আরো অনেক আছে, সব লিখলাম না। তো অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে কখনোই আর্টিকেল
লেখা যাবে না। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল লেখার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। যেমন রিয়েলি মিজারেবল ইজ এ বল অ্যাডজেক্টিভ, রিয়েলি অ্যাডভার্ব, নো আর্টিকেল। এটা আমরা পারবো। এবার চলে আসেন, দেখেন যেই নাউনগুলোকে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, সাধারণভাবে এদের পূর্বে আর্টিকেল বসে না। তবে এদেরকে আমরা যদি আলাদা করে বোঝাই, যেটা আমি একটু আগেই বলেছি আপনাদেরকে, যেমন আপনি বললেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সবার সততা, নো আর্টিকেল। কিন্তু যদি বলেন দ্য অনেস্টি অফ মাই ফাদার, তখন কিন্তু আবার দা বসতেছে। সো এটা আমাদের ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাথে একটা ছোট্ট তথ্য শেয়ার করি। তথ্যটা ছোট মনে হলেও বিশাল একটা তথ্য আর কি। আপনাদের মধ্যে যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে পেরেশানিতে আছেন বা রাইটিং এ ভয় পাচ্ছেন, আপনারা আমাদের আপকামিং ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারেন। ক্লাসগুলো হবে শনি, সোম এবং বুধবার রাত 8টায়। রমজান মাসে আমরা নামাজের টাইম অনুযায়ী টাইম করে দিব, যাতে করে রমজান মাসে আপনাদের টাইম নিয়ে সমস্যা না হয়। কোর্সটি মাত্র 1500 টাকা, যেখানে আপনারা 50+ ক্লাসে যুক্ত হতে পারবেন। 4 মাস প্লাসের একটা কোর্স। যারা যুক্ত হতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01917212236, এইখানে আপনারা একটা নক দিতে পারেন। এই 1500 টাকার একটা কোর্সে আপনার লাইফ চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। ইংরেজির রাইটিং এবং রিডিং নিয়ে যারা পেরেশানিতে আছেন, হ্যাঁ, আমি ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি যে এরকম কোর্স, হ্যাঁ, মানে আপনার জানা মতে এরকম কোর্স, আমার জানা মতে এরকম কোর্স আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ। তো যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে যাচ্ছেন, এটা একাডেমিক যে কোনো পারপাস, হ্যাঁ, এটা একাডেমিক যে কোনো পারপাস সার্ভ করবে। প্লাস যারা IELTS বলেন আর কি, যদিও এটা হচ্ছে IELTS, হ্যাঁ, যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোর্সে BCS 100% NTRCA অর্থাৎ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের 100% কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। এবার আসেন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কোনোদিন আর্টিকেল বসে না, এগুলো আমরা পারবো। আচ্ছা, এটা একটা সুপার ডুপার রুল, এখানে 3টে স্টার দিয়ে রাখেন, মারাত্মক কাজে লাগবে, মারাত্মক কাজে লাগবে দাদা। হ্যাঁ, তাহলে দেখেন বি ভার্বের পরে, হ্যাঁ, এখানে দেখেন ফুল স্টপ দেয়া আছে, কিন্তু এখানে আমরা যেটা মাথায় রাখবো, সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, সেন্টেন্সের দা সুনার দা বেটার, ওইটা আলাদা আর কি। আচ্ছা, তাহলে যেমন আয়রন ইজ হার্ডার দেন গোল্ড, এই যে দেখেন কম্পারেটিভ ডিগ্রি, নো আর্টিকেল। তবে এখানে একটা বিষয় রাখবো আমরা, একটা ব্যতিক্রম রুল আছে, যেমন যদি এরকম থাকে, রুলটা হচ্ছে গিয়ে, যদি এরকম থাকে যে কম্পারেটিভ, রুলটা আমি এখানে লিখে দেই, এই রুলটার সামনে 4-5টা স্টার মারেন। এই রুল থেকে বাংলাদেশে একাডেমিক এবং জব এবং অ্যাডমিশনে অনেকবার প্রশ্ন আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন তা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ দা টু প্লাস সামথিং। যদি অফ দা টু শব্দটা যুক্ত থাকে, এর সামনে যদি কম্পারেটিভ থাকে, সেক্ষেত্রে কম্পারেটিভের পূর্বেও দা বসে। তাহলে কম্পারেটিভের আমরা দেখেন 3টা রুল শিখলাম। একটা হচ্ছে নরমালি কম্পারেটিভের পূর্বে আমরা জীবনও দা লিখবো না, যেমন আয়রন ইজ হার্ডার দেন গোল্ড। তবে যদি কোনো সেন্টেন্সে 2টা কম্পারেটিভ থাকে, এক্ষেত্রে প্রথমটা যত এবং দ্বিতীয়টা তত যখন বোঝায়, তখন আমরা 2টা কম্পারেটিভ ডিগ্রির পূর্বেই দা লিখি। অন্যদিকে রুল নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির পরে অফ দা টু প্লাস একটা প্লুরাল নাউন থাকে, তাহলে আপনাকে সেই কম্পারেটিভের পূর্বে দা লিখতে হবে। যেমন আমরা বলতে পারি যে রূপা ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস অর অফ দ্য টু লেডিজ। দুইজন মহিলার মধ্যে রূপা লম্বা, এই যে দেখেন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসছে। হয় কজ অফ দা টু, এই ফ্রেজটা রয়েছিল। আশা করি মাই ডিয়ার লার্নার্স বুঝা ফেলাইছেন ইনশাআল্লাহ। ওকে, তো এগুলো বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, না বুঝলে বিপদে পড়ে যাব আমরা। এবার চলে আসেন রুল নাম্বার 9। সাধারণত যেই নাউন দিয়ে দিনের নাম, মাসের নাম, বছর, খাবার বা খেলা বোঝায়, তাহলে খেয়াল করবো আমরা, কোনো নাউন যদি দিয়ে দিন, মাস, বছর, খাবার এবং খেলার নাম বোঝায়, তার পূর্বে নো আর্টিকেল। এখানে 3টা স্টার মারেন, সুপার স্টার একটা রুল।
যেমন স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ আ উইক, সপ্তাহের প্রথম দিন হলো স্যাটারডে, বাংলাদেশে স্যাটারডে, হ্যাঁ। কিন্তু যারা আবার সানডেতে যাদের হলিডে থাকতেছে তারা কিন্তু স্যাটারডে বলবে না, হ্যাঁ, তারা কিন্তু আর স্যাটারডে বলছে না। আচ্ছা, তারপরে দেখেন জানুয়ারি, যে মাসের নাম, দিনের নাম, নো আর্টিকেল। আওয়ার স্টাইপল ফুড ইজ রাইস, আমাদের মূল খাবার হচ্ছে ভাত, এই যে দেখেন খাবারের নামের আগে নো আর্টিকেল। একইভাবে ক্রিকেট ইজ আ পপুলার গেম, এই দেখেন ক্রিকেট ইজ আ পপুলার গেম, নো আর্টিকেল, আমরা আর্টিকেল লিখি নাই। ঠিক আছে ডিয়ার, খুব গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় না রাখলে বিপদে পড়তে হবে। ভার্বের সামনে জীবনেও আমরা আর্টিকেল লিখবো না, হ্যাঁ। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, হি কেম, তবে আবার আপনি যদি এইভাবে বলেন যে উই হেট দা গো, আপনারা আবার বললেন না যে সুমন ভাই এইখানে তো গো ভার্ব, আরে ভাই গো তো ভার্ব না, এখানে দা হলো একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়ে যায়। এখানে গো শব্দটা মূলত রীতি বা নিয়ম বোঝাইতেছে, হ্যাঁ, গো শব্দটা মূলত রীতি বা নিয়ম বোঝাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন ইনশাআল্লাহ। আসলে আমরা একটু সামনের দিকে যাই, আমরা ক্লাসের ডিটেইল মারাত্মক কিছু আলোচনা করব, একটু কষ্ট করে আমাদের সাথে ধৈর্য সহ্য ধরে ওয়েট করেন, সুপার ডুপার একটা আলোচনা পাচ্ছেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম ভাই, দেখেন যে কোন খাবারের নাম, হ্যাঁ, আমরা যে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খাই না, হ্যাঁ, খাবারের নাম, হ্যাঁ, সেটা হতে পারে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, হ্যাঁ, এদের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তবে ওই নামটার পূর্বে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে তখন তার পূর্বে বসতে পারে, কি বসতে পারে, আর্টিকেল বসতে পারে। যেমন শি ইনভাইটেড মি ইন ডিনার, এখানে নো আর্টিকেল, কিন্তু আর্টিকেল হয় নাই, লাস্ট নাইট ইজ এ ডিনার, একটা খাবারের নাম। ডিনার মানে কি, অনেকে না বুঝা বলে কি ডিনার মানে রাতের খাবার। ভাই ডিনার মানে রাতের খাবার কোন ডিকশনারিতে পাইছেন ভাই? ডিনার মানে জীবনেও রাতের খাবার না, ডিনার মানে হলো দা মেইন মিল অফ দ্য ডে, দিনের যেটা প্রধান খাবার সেটাই হচ্ছে ডিনার। এখন বাংলাদেশিরা, আমরা যারা বাঙালিরা বা বাংলাদেশিরা, আমরা কোন খাবারে সবচেয়ে বেশি আয়োজন করি? দুপুরের খাবার। তাহলে বাঙালির ডিনার হচ্ছে দুপুরেরটা। এখন ইউরোপ আমেরিকায় দেখা গেছে তারা সারাদিন বিজি থাকতেছে, অফিস আওয়ারে আপনারা দাওয়াত দিচ্ছে না, তারা ওই সময় খাবারে এত আয়োজন করতে পারে না, তারা সন্ধ্যার পরের খাবারটাতে বেশি ঘটা করে খাচ্ছে, এটাই হচ্ছে ডিনার। ওকে, সো ডিনার মানে রাতের খাবার না, কিন্তু রাতের খাবারের ইংরেজি হলো বাবা সাপার। ওকে, সাপার, সুপার না কিন্তু। আবার আমি যখন বললাম শি ইনভাইটেড মি ইন আ হ্যাভি ডিনার, এই যে দেখেন এইবার ডিনারের আগে হ্যাভি নামের একটা অ্যাডজেক্টিভ থাকায় এ লিখে ফেলছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবার 12 নাম্বার দেখেন, মানব জাতি বোঝানোর জন্য জীবনেও তার পূর্বে আর্টিকেল বসে না, অন্য জাতি বোঝাইতে গেলে, হ্যাঁ, অন্য জাতি বোঝানোর জন্য আমরা তার পূর্বে দা লিখি। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে পুরো মানব জাতিরই বোঝাইছে। কিন্তু আপনি যখন বলবেন যে দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড, গুণীরা সম্মানিত, এখানে বলতে পারেন ভাই গুণী তো মানব জাতিতেই পড়ে, হ্যাঁ গুণীরা মানব জাতিতেই পড়ে, কিন্তু সবাইরে তো আর আমরা মানব জাতির সবাইকে তো আর গুণী বলতেছি না ভাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার দা বসছে। আচ্ছা, সো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, লাইফের বেস্ট একটা কোর্স হবে এটা আপনাদের। তাহলে চলে আসি বাবা আমরা এইবার 13 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ একটা রুল, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা রুল। এই রুলটার সামনে যদি 5টা স্টার দেন তারপরেও কম হয়ে যায়, কারণ এটা একটা সুপার স্টার রুল। আমি এখানে অনেকগুলো স্টার দিয়ে দিছি। আপনি যেটা মাথায় রাখবেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মস্ক মানে মসজিদ, টেম্পল মন্দির, চার্চ, গির্জা, হসপিটাল, জেল ইত্যাদি যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যেই যদি কেউ সেইখানে যায় তাহলে তার সামনে জীবনে আর্টিকেল লিখতে পারবেন না। এই জায়গা থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে, মনোযোগ সহকারে দেখেন। কি বললাম আমরা, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, চার্চ, টেম্পল, মসজিদ, মন্দির, গির্জা, হ্যাঁ, এই যে এগুলো যেই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, কেউ যদি সেই উদ্দেশ্যেই সেখানে যায় তাহলে জীবনে আর্টিকেল লিখতে পারবেন না। আমরা আজীবন বলে আসছি সুনির্দিষ্ট নাউনের পূর্বে দা বসে। তো ভাই আমি যখন বলি যে আমি স্কুলে যাই, তা ভাই আমি যখন বলি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আচ্ছা ভাই আমি কি আমার বান্ধবীর স্কুলে যাই? আমি তো আমার স্কুলেই যাই। আমি যখন সুনির্দিষ্ট কোনো স্কুলে যাব, সেই স্কুলের পূর্বে আর্টিকেল বসার কথা কিন্তু না। আমি স্কুলে যদি পড়তে যাই, নো আর্টিকেল, পড়াতে যাই, নো আর্টিকেল। এমন যদি হয় যে আমার ছেলের রেজাল্ট দিছে, আগামীকাল আমি স্কুলে যাব, গিয়ে
সেলের জন্য আমি ওই যে সেলের জন্য যাচ্ছি আর কি, গিয়ে তার প্রোগ্রেস রিপোর্টটা আনবো। সেই ক্ষেত্রে দেখেন আমি স্কুলের পূর্বে দা লিখবো। অথবা আমি হেডমাস্টারে আমার বাসায় দাওয়াত দেওয়ার জন্য যাইতেছি, তখন আমি দা লিখবো। স্কুলের হেডমাস্টারের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু স্কুল প্রতিষ্ঠা করা হয় নাই। তো এরকম দেখেন, আই গো টু স্কুল এভরি ডে উইথ মাই সিস্টার হু ইজ ইন ক্লাস 9। আমি আমার বোনের সাথে প্রতিদিন স্কুলে যাই, যে ক্লাস 9 এ পড়ে। ধরে নেন আমি ক্লাস 10 এ পড়ি, এই যে স্কুলের সামনে নো আর্টিকেল, ক্রস। কিন্তু দেখেন, মাই মাদার ইজ গোয়িং টু দা স্কুল টু ইনভাইট দ্য হেডমাস্টার। ওকে, এখানে হেডমাস্টারের এইচটা এবং এমটা বড় হাতে লিখলে আমরা সাধারণত যেই পদগুলো যেগুলো হচ্ছে সম্মানের পদ, সেটাকে আমরা বড় হাতে লিখি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখানে কেন দা বসলো? কারণ আমার মা স্কুলে পড়তে বা পড়াতে যায় না, হেডমাস্টারের দাওয়াত দেওয়ার জন্য গেছিল। এবার সি নাম্বার, আপনারা বলেন তো, দ্য ডক্টরস আর ওয়েটিং ইন দা অর ক্রস হসপিটাল টু অ্যাটেন্ড আ ফিস্ট। একটা বড় সড়ো খাবারের আয়োজন করা হয়েছে হসপিটালে বা হাসপাতালে, এইখানে ডক্টররা ওয়েট করছে এই ফিস্টটাতে জয়েন করার জন্য। আপনারা কুইকলি কমেন্ট করেন তো, আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান তো, এই জায়গাটাতে কি আমরা দা লিখবো নাকি ক্রস লিখবো? আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন, এই যে হাসপাতালে ডক্টররা রোগীদেরকে দেখবে, রোগী সেবা নেওয়ার জন্য যাবে, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্যে হসপিটাল নির্মাণ করা হয় নাই। এই যে মুক্তার ভাই, রশিদ ভাই, সৌদ শাকিল আইডি থেকে, সাফওয়ান, সুমিলা আক্তার সুমি, নাইম ভাই, বাপ্পি ভাই লিখছেন নো আর্টিকেল। ভাই, হসপিটালে যেহেতু ডক্টররা একটা ফিস্ট বা খাবারের অনুষ্ঠানে জয়েন করার জন্য অপেক্ষা করছে, সো এটা উদ্দেশ্যের বাহিরে, তাই এখানে দা লিখতে হবে, ক্রস দেয়া যাবে না। এখানে ক্রস দেয়া যাবে না। ও মাই গড, ওয়ালিউর রহমান ভাই, ক্রস দেয়া যাবে না ভাই, কারণ হাসপাতালে রোগী দেখার জন্য ওয়েট করছে না তো, তারা একটা খাবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ওয়েট করছে। খাবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো ভাই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় নাই। ঠিক আছে ডিয়ার, পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। এইবার দেখেন, এইখানে কিছু প্র্যাকটিস দেয়া আছে। এটা আপনি ক্লাস 8 বলেন, 9 বলেন, 10 বলেন, 11 বলেন, 12 বলেন, সব ক্ষেত্রেই কাজে লাগবে। এটা ইভেন যারা ডিগ্রি বা অনার্সে আর্টিকেলের গ্যাপ পান তাদের জন্য এটা কাজে লাগবে। সবার জন্য এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সো আমি প্র্যাকটিসে আসব, তার আগে আসেন আমি এখন আপনাদেরকে ইম্পর্টেন্ট রুলস ফ্রম ক্লিফস্টোফেলে কোথায় আপনি দা লিখবেন আর কোথায় দা লিখবেন না, এইটা নিয়ে বেশ কিছু লাইন বা বেশ কিছু রুল দেয়া আছে। এই জায়গাটা থেকে আপনি দেখবেন চাকরির পরীক্ষায় একাডেমিক ভাবে হিউজ পরিমাণ কোয়েশ্চেন আসে, যেটা আমাদের অনেক ভাই বোন আছে ধরতে পারে না। হ্যাঁ, যেটা আমাদের অনেক ভাই বোন আছে যারা ধরতেই পারে না কিভাবে আসলো এটা। হ্যাঁ, তো আমি বলবো এইটা বেটার হবে আপনি যদি TM অর্থাৎ টানা মুখস্থ করতে পারেন। দেখেন, যে ওশান মানে মহাসাগর, খেয়াল করেন কিন্তু, ওশান মহাসাগর, রিভার নদী, সি সমুদ্র, গালফ উপসাগর বা প্রায় স্থল বিশিষ্ট যেই উপসাগর, এছাড়া প্লুরাল লেক যেগুলো আছে, এদের নামের পূর্বে ইউজ তা ব্যবহার করবেন। যেমন দ্য রেড সি, দ্য আটলান্টিক ওশান, দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস। তবে সিঙ্গুলার লেক যেগুলো দিয়ে একটা মাত্র লেক বোঝায়, এই লেকগুলোর পূর্বে ডোন্ট ইউজ তা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ক্লিফস্টোফেলের খুব এখানে যেগুলো দেয়া আছে এগুলোই বেশিরভাগ ঘুরে ফিরে পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে খেয়াল করেন, লেক জেনেভা, লেক এরি। হ্যাঁ, এই যে দেখেন এখানে সিঙ্গেল লেক, তাই এগুলোর পূর্বে আপনি আর্টিকেল দা লিখতে পারবেন না, ক্রস বসবে। ওকে, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে চাইলে, ওই যে আগেই বলেছি আবারও বলছি, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ইনশাআল্লাহ লাইফ চেঞ্জিং একটা কোর্স পাবেন। আচ্ছা, এইবার দেখেন ক্লিফস্টোফেলের আমরা আরো কিছু রুল দেখছি এখানে। সেটা হলো মাউন্ট যদি থাকে, মানে মাউন্ট শব্দগুলো যখন থাকবে তখন আপনি তার পূর্বে আর্টিকেল লিখবেন। ঠিক আছে, যেমন দেখেন মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট ম্যাককিনলে, এগুলোর পূর্বে আপনি দা লিখবেন। যেমন আর্থ, মুন, এদের পূর্বে আপনি দা লিখবেন, দা আর্থ, দা মুন। হ্যাঁ, এদের পূর্বে কিন্তু দা বসছে, এই যে দা বসছে। অন্যদিকে প্ল্যানেট, তারপরে দেখেন
কনস্টেলেশন মানে গ্রহাণুপুঞ্জ বা তারকারাজি, এদের পূর্বে আবার আপনি চাইলেও দা লিখতে পারবেন না, আপনাকে নো আর্টিকেল বা ক্রস লিখতে হবে। মনোযোগ সহকারে দেখেন 4 নাম্বার। হ্যাঁ, এটা একটা সুপার ডুপার রুল, এখানেও আমরা কয়েকটা স্টার দিলাম। দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদির নামের প্রথমটা যদি স্কুল থাকে, কলেজ থাকে, ইউনিভার্সিটি থাকে, তাহলে এই শব্দগুলোর পূর্বে আপনাকে দা লিখতে হবে। ওকে, যেমন দেখেন দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, এই যে দা বসছে। দ্য কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, এই যে দা বসছে। অন্যদিকে এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই নামগুলোর প্রথমে যদি একটা প্রপার নাউন থাকে তখন আবার আর্টিকেল লেখা যাবে না। যেমন ঢাকা কলেজ, এর আগে আর্টিকেল দেয়া যাবে না। স্টেটসন ইউনিভার্সিটি, যে একটা ব্যক্তির নাম, দেয়া যাচ্ছে না। কুপার্স আর্ট কলেজ, দেয়া যাচ্ছে না। ওকে, সো আপনি যদি বলেন ঢাকা ইউনিভার্সিটি, এখানে যেহেতু প্রপার নাউন আসছে নো আর্টিকেল, কিন্তু আপনি যদি বলেন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, তখন আপনাকে দা লিখতে হচ্ছে। তাহলে দেখেন নামগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদের নাম যদি এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শব্দটা দিয়ে শুরু হয় তাহলে দাদা আর্টিকেল বসছে। বাট অন্য কোনো প্রপার নাউন দিয়ে যদি শুরু হয় তাহলে আর্টিকেল লেখা যাবে না। সুপার ডুপার একটা টিপস এন্ড ট্রিকস বলতে পারেন, মাথায় রেখেন, মারাত্মক কাজে লাগবে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখেন নাউনের পূর্বে যদি অর্ডিনাল নাম্বার থাকে। এখন দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের অনেক ভাই বোন আছেন এরা নাম্বারই চিনেন না। এই যে আমি এখানে একটু লিখে দিচ্ছি, নাম্বারগুলোরে 3 ভাগে ভাগ করা হয়, আপনারা হয়তো জানেন। প্রথমটার নাম হলো কার্ডিনাল নাম্বার, এর পরেরটার নাম হলো অর্ডিনাল নাম্বার, তারপরেরটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এখন এই যে কার্ডিনাল নাম্বার কোনগুলো ভাই? কার্ডিনাল হচ্ছে 1, 2। অর্ডিনাল কোনটা? অর্ডিনাল হলো ফার্স্ট, সেকেন্ড। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল, ডাবল। এছাড়াও সিঙ্গেল না বলে বলতে পারেন ওয়ান্স, ডাবল না বলে বলতে পারেন টুয়াইস। হ্যাঁ, এখানে একটা মারাত্মক ইন্টারেস্টিং রুল আছে, বুঝছেন? তো রুলটা কি ভাই? হ্যাঁ, দুর্দান্ত একটা রুল। রুলটা হচ্ছে যদি কোনো নাউনের পূর্বে কার্ডিনাল নাম্বার থাকে, যেমন ফার্স্ট, থার্ড, এগুলো কি? হ্যাঁ, যদি নাউনের পূর্বে অর্ডিনাল নাম্বার থাকে তাহলে আপনাকে তার পূর্বে দা লিখতে হবে। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য থার্ড চ্যাপ্টার। কিন্তু নাউনের পরে খুব মনোযোগ সহকারে দেখেন, যদি কার্ডিনাল নাম্বার থাকে আপনি এর পূর্বে দা লিখতে পারবেন না। যদি লেখেন কি হবে? কি আর হবে, ভুল হয়ে যাবে। যেমন দেখেন এখানে এটা আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। আমি একটা কাজ করি, এটাকে মুছে দিয়ে আপনাদের এখানে এক্সাম্পল লিখে দিই। হ্যাঁ, এবং এখানে আপনারা একটা সুপার ডুপার রুল জানতে পারবেন, এভাবে আপনি জীবনে চিন্তাও করেন নাই। এখানে আপনি এইভাবে জীবনে চিন্তাও করেন নাই সেরকম একটা মারাত্মক জিনিস জানতে পারবেন। দেখেন, এই যে আমরা বলছিলাম থার্ড চ্যাপ্টার, কিন্তু আমরা যদি বলি চ্যাপ্টার 3, এর পূর্বে কোনো আর্টিকেল লেখা যাবে না। তাহলে দেখেন চ্যাপ্টার শব্দটা কিন্তু একটা নাউন। নাউনের পরে যদি এই যে দেখেন কার্ডিনাল নাম্বার থাকে তাহলে এর সামনে নো আর্টিকেল লেখা যাবে না। এইবার দেখেন আমাদের জনমের প্রেম, জনম ধরে ভুল করে একটা রুল আজীবন আমরা লিখে আসছি। যেমন আমরা যখন এভাবে লিখে আসছি 1 নং প্রশ্নের উত্তর, ভাই রেফারেন্স হচ্ছে ক্লিপস্টোফেল। ভুল হইলে ক্লিপস্টোফেলরে ধরবেন, আমার এই বইকা লাভ নাই। আমরা যখন বলতেছি 1 নং প্রশ্নের উত্তর, আনসার টু দা হবে নাকি ক্রস হবে আপনারাই বলবেন। আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1। এবার আমার আপনাদের প্রতি প্রশ্ন থাকলো, আপনারা বলেন আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1 নাকি আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার 1। এই যে আমার সাথে অলমোস্ট প্রায় 70-80 জন যুক্ত আছেন,
আপনারা একটু কমেন্ট করেন দেখি আপনাদের কাছে কি মনে হয়, কি মনে হয় দেখি, বলতে পারেন কিনা। হ্যাঁ, এটা তো আমার রুল না ভাই, এটা বানিয়েছে কে? হ্যাঁ, এটা ক্লিফ স্টোফেলের রুল। এখন ক্লিফ স্টোফেলের রুল অনুযায়ী আপনাদের কাছে এটা কি মনে হয়, একটু কমেন্ট করেন তো দেখি বাবা, একটু কমেন্ট করেন দেখি কারটা কারেক্ট হয়। হ্যাঁ, আপনারা জাস্ট আমাকে বলবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 নাকি আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট শুড বি দ্য পারফেক্ট অপশন। ঠিক আছে, মানে আমি দেখেন আমি কিন্তু আপনাকে চুজ করতে বলেছি দা অর ক্রস। আপনি এখানে এই যে 1 তো লেখাই আছে, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বলার কোনো সুযোগ নাই। জাস্ট টেক দ্য রাইট অপশন। উইল ইট বি ক্রস অর দা? এই যে মাশাআল্লাহ, অনেকে বুঝা ফেলাইছেন, অনেকে বোঝেন নাই। যারা বোঝেন নাই তারা দা দিবেন, যারা বুঝছেন তারা ক্রস দিবেন। ভাই ভাই এই যে দেখেন একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ আপনারা আবার ভুলে গেছেন। ভাই রে, প্রথম প্রেম ভোলা যায় না। আমি বারবারই বলি যে দাদা প্রথম প্রেম ভোলা যায় না, ইংলিশটারে প্রথম প্রেম বানায় ফেলান, তাইলে আর ভুলবেন না। কি বলছিলাম দাদা? এই যে দেখেন বলছিলাম, এটা আমার কথা না ভাই, এটা ক্লিফ স্টোফেলের কথা। এখন যদি বকা দিতে মন চায় ক্লিফ স্টোফেলকে গিয়ে বকেন, আমার বইকা লাভ নাই তো ভাই। এটা আমার বানানো রুল না, এটা আমার বাপের বানানো রুল না। নাউনের পরে যদি কার্ডিনাল নাম্বার থাকে, কার্ডিনাল নাম্বার যেমন দেখেন এইখানে আমরা লিখছিলাম থার্ড চ্যাপ্টার, এই যে নাউনের পূর্বে ছিল অর্ডিনাল। এবার আমরা যদি লিখি চ্যাপ্টার 3, এবার চ্যাপ্টার কি নাউন, এটা কি নাম্বার? এই যে কার্ডিনাল আসছে। হ্যাঁ, এটা ছিল অর্ডিনাল, তাহলে এর পূর্বে ক্রস বসে, আর্টিকেল বসে না। ওকে, এইবার আসেন, এই যে আমরা ছোটবেলা থেকে লিখে আসলাম আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 6, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1। এবার বলেন কি হবে? তাহলে দেখেন তো কোশ্চেন নাম্বার দুটোই নাউন, নাউন ফ্রেজ, এর পরে যে কি আছে এটা 1 আছে। আর আপনার কাছে কি মনে হয় 1 কি কার্ডিনাল নাকি অর্ডিনাল? ডেফিনেটলি কার্ডিনাল। তাহলে ক্রিস্টোফেলের নিয়ম অনুযায়ী আপনি এখানে আর্টিকেল লিখতে পারবেন না, তাহলে এখানে হবে ক্রস। আনসার টু কোশ্চেন নাম্বার 1। তবে আপনি যদি এভাবে লেখেন আনসার টু দ্য ফার্স্ট কোশ্চেন, তাইলে এখানে দা লেখা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বিষয় হলো এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার চলে আসি তাহলে আমরা যে জায়গাটাতে ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এগুলো আমরা একটু মুখস্থ করে নিব। যুদ্ধ, হ্যাঁ, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। ওয়ার্ল্ড ওয়ার ছাড়া যে কোনো যুদ্ধ থাকলে তার পূর্বে আমরা দা লিখবো, দা ক্রিমিয়ান ওয়ার, দা কোরিয়ান ওয়ার। ওকে, তারপর দেখেন এই যে কোন জায়গাগুলোতে দা লিখবেন। যদি কোনো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট থাকে যেমন দা কনস্টিটিউশন, দা ম্যাগনা কার্টা, এগুলোর পূর্বে দেখেন দা বসছে। এথনিক গ্রুপ, আরে ভাই গ্রুপ মানেই হচ্ছে গোত্র বা দল। এই যে গোত্র বা দল যখন আপনি বোঝাবেন, গ্রুপ বোঝাবেন, শ্রেণী বোঝাবেন, জাতি বোঝাবেন, ভাই জাতি বোঝালে এমনিতেও দা বসে। দা ইন্ডিয়ানস, দা অ্যাজটেক্স, হ্যাঁ এটা আমরা পারবো। এবার আসেন, হ্যাঁ এইখানে 3টা স্টার মারেন। এই রুলটা আমরা অনেকে জানি না বলে নিয়মিতভাবে এই জায়গাতে আমরা ভুল করে আসি। দুর্দান্ত একটা নিয়ম জানতে পারতেছেন, ঠিক আছে, দুর্দান্ত একটা নিয়ম জানতে পারছেন, ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, থ্যাঙ্কস মি লেটার। হ্যাঁ, থ্যাঙ্ক মি লেটার। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু বলি। certain countries or groups of countries with more than one word, গ্রেট ব্রিটেন ছাড়া, এক্সেপ্ট গ্রেট ব্রিটেন ছাড়া যদি কোনো দেশের নামে 2 বা তার অধিক শব্দ থাকে, যদি কোনো দেশের নামে 2 বা তার অধিক শব্দ থাকে, তাদের পূর্বে অবশ্যই আপনাকে দা লিখতে হবে, শুধু গ্রেট ব্রিটেনের পূর্বে লেখা যাবে না। যেমন ইউনাইটেড স্টেটস, এই যে দা বসছে। ইউনাইটেড কিংডম, এই যে দেখেন দা বসছে। দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এই যে দেখেন এখানেও কি বসছে, দা বসছে। আচ্ছা, এইবার আসেন কান্ট্রিজ প্রিসিডেড বাই নিউ। যেমন যদি কোনো দেশের নামের প্রথম শব্দটাই নিউ হয়, ঠিক আছে, অর অ্যান অ্যাডজেক্টিভ সাচ অ্যাজ ডিরেকশন, এবং ডিরেকশন মানে হচ্ছে দিক, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এরকম যদি দিক অথবা নিউ, সোজা কথা আপনি মাথায় রাখেন, দিক অথবা নিউ, এই শব্দটা কোনো দেশের নামের সামনে থাকলে, যদিও সেখানে একাধিক অংশ
তার পূর্বেও আপনি সেখানে আর্টিকেল লিখতে পারবেন না। যেমন নিউজিল্যান্ড, নো আর্টিকেল। সাউথ আফ্রিকা, নো আর্টিকেল। নর্থ কোরিয়া, নো আর্টিকেল, লেখা যাচ্ছে না। ঠিক আছে, সাউথ কোরিয়া লেখা যাইতেছে না। সো খুব গুরুত্বপূর্ণ একটা রোল। এই জায়গা থেকে কোশ্চেন আসলেই কিন্তু দেখবেন স্টুডেন্টরা খুব টেনশনে পড়ে যাবে, কিরে ভাই ইউনাইটেড স্টেটস এখানেও তো দুটো অংশ, নিউজিল্যান্ড এখানেও তো দুটো অংশ। ভাই আমরা তো আগেই বলেছি নিউ এবং দিক এই দুটো থাকলে আমরা সামনে সামনে অবশ্যই আর্টিকেল লিখবো না। এরপরে দেখেন আমরা আর কোন জায়গাতে আর্টিকেল লিখবো না, যেগুলো একটা ওয়ার্ড দিয়ে নাম হয়, যেমন ফ্রান্স, সুইডেন, ভেনেজুয়েলা, বাংলাদেশ। হ্যাঁ, নেম অফ কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে মহাদেশ। হ্যাঁ, মহাদেশের নামের আগে নো আর্টিকেল। ইউরোপ, আফ্রিকা। নেমস অফ স্টেট, স্টেট মানে হচ্ছে রাজ্য। হ্যাঁ, এই যে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, তারপরে দেখেন আমরা দা লিখবো না আর কোথায়। নেমস অফ স্পোর্টস, খেলার নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন, জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, সাবজেক্টের নাম। হলিডেজ, যেমন দেখেন বেসবল, বাস্কেটবল। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে আপনার নেমস অফ স্পোর্ট, এটা আমরা আগেও বলেছি। ফ্রিডম, হ্যাপিনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর সাবজেক্টের নাম ম্যাথমেটিক্স, যদি কোনো হলিডে বোঝায়। ক্রিসমাস, এগুলোর পূর্বে নো আর্টিকেল। ওকে, সো এই পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যেই কাজটা করব, আপনাদেরকে একটা একাডেমিক ওয়েতে যেভাবে আর্টিকেল আসে সেটা দেখাই দেই। তাহলে 8, 9, 10, 11, 12 বলেন যেখানে, বা ইভেন দেখবেন এই জায়গা থেকে মানে এরকম করে প্রশ্ন কিন্তু দেখবেন আপনার যারা ডিগ্রি এবং অনার্সে আছেন, যাদের হচ্ছে নন মেজর ইংলিশ আসে তাদের ওইটা কাজে লাগবে। যেমন দেখেন এখানে বলা হচ্ছে ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট, স্টুডেন্ট একজন, কিন্তু আবার ভার্ব দিয়ে আছে সিঙ্গুলার, সো আমরা এটাও বুঝতে পারতেছি একজন। তাহলে আমরা এখানে লিখব ভাওয়েলের পূর্বে কি বসে, অ্যান বসে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যাসেট ফর আ কান্ট্রি। তাহলে একজন স্টুডেন্ট যেহেতু, তাহলে সে একটা সম্পদ। এই যে ভাওয়েল আছে তার পূর্বে অ্যান লিখলাম, তাহলে বিষয়টা কি আসছে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট ফর আ কান্ট্রি। একজন আদর্শ ছাত্র একটা দেশের জন্য একটা সম্পদ। হি ইজ ডিফারেন্ট ফ্রম আইডল স্টুডেন্টস, এই যে দেখেন এখানে আবার এস যোগ করছে। এখানে বলা হচ্ছে সে অলস ছাত্রদের থেকে আলাদা। এখন অলস ছাত্র কিন্তু একজন না, তার মানে অলস ছাত্রছাত্রী একটা পুরোটা জাতি। আমরা জানি জাতি বোঝালে তার পূর্বে দা বসে। তাহলে দেখেন হি ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আইডিয়াল স্টুডেন্টস, আইডল স্টুডেন্টস, সে আইডল বা অলস ছাত্রছাত্রীদের থেকে আলাদা। অ্যান্ড হি ইজ ইন্ডাস্ট্রিয়াস, আমরা বলেছিলাম যদি বি ভার্বের পরে লাস্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয় তার পূর্বে আর্টিকেল হবে না, ক্রস হবে। ওকে, অন দ্য আদার হ্যান্ড, এখানে দা কেন আসলো, এটা একটা ফ্রেজ। ফ্রেজের ক্ষেত্রে এ এন্ড দা এগুলো ফিক্সড। হ্যাঁ, যেমন আ ম্যান অফ লেটার, তারপরে দা ম্যান অফ লেটার হয় না, ঠিক অন দ্য আদার হ্যান্ড। হ্যাঁ, তো দেখেন অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন্য হাতে না কিন্তু, ড্যাশ আইডল। এইবার দেখেন আইডল দিয়ে জাতি বোঝাচ্ছে। কেমনে বুঝলাম জাতি, কারণ এখানে দেয়ার দেয়া আছে। অন্যদিকে দ্য আইডল ওয়েস্ট অ্যাওয়ে দেয়ার টাইম, কিন্তু অলসেরা তাদের সময়টাকে নষ্ট করে। দে ডোন্ট নো দ্যাট, তারা জানে না যে টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল থিং। এবার দেখেন টাইম শব্দটাকে আমরা আনকাউন্টেবল ধরবো। এই টাইম জিনিসটা, টাইম দিয়ে যখন সময় বোঝাবে তখন সেটাকে আনকাউন্টেবল ধরা হয়, সিঙ্গুলার ধরা হয়। আনকাউন্টেবল মানে সিঙ্গুলার, কিন্তু টাইমকে যেগুলো দিয়ে গণনা করা হয়, সেকেন্ড, মিনিট, দিন, মাস, বছর, এগুলোকে আমরা আবার কাউন্টেবল প্লুরালও করতে পারি আর কি। হ্যাঁ, যেমন 10 days, 10 minutes। ওকে, তাহলে এখানে আমরা ক্রস দিলাম, ইজ সুপারলেটিভ চলে আসছে, মোস্ট ভ্যালুয়েবল থিং। সো আমরা কি পাচ্ছি দেখেন, দে ডোন্ট নো দ্যাট, তারা জানে না যে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইফ এনিওয়ান ওয়ান্টস টু শাইন ইন লাইফ, যদি কেউ জীবনে উন্নতি করতে চায়, হি শুড মেক, সুপারলেটিভ আসছে আবারও, দ্য বেস্ট ইউজ অফ টাইম, তাকে সময়ের সর্বোচ্চ ব্যবহারটা করতে হবে। আদারওয়াইজ, অন্যথায়, হি উইল সাফার ইন দ্য লং রান। এই যে ইন দ্য লং রান, এটা হলো একটা ফ্রেজ। ওকে, এটা একটা ফ্রেজ। এখন ফ্রেজগুলো কি করব, ফ্রেজ মুখস্থ করা ছাড়া উপায় নাই। ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণামে বা ভবিষ্যতে তাকে ভুগতে হবে। হি উইল হ্যাভ টু ড্র্যাগ আ ভেরি মিজারেবল লাইফ। আমরা একটু আগে দেখেছিলাম যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে সাধারণত ডিটারমিনার বা আর্টিকেল বসে না, দুই একটা ব্যতিক্রম আছে। যেমন আপনি বলতে পারেন such a boy, such a girl, দুই একটা ব্যতিক্রম বাদ দিবেন। সাচের কারণটা কেন, এটা আমি ডিটারমিনারের ক্লাসে ব্যাখ্যা করেছি। হ্যাঁ, সো এখানে নো আর্টিকেল। এইবার
এটা তো আপনারা দেখলেন, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দেই। হ্যাঁ, এইটা হলো আপনাদের হোমওয়ার্ক, এটা আপনাদের হোমওয়ার্ক। একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দিতে পারেন, আমাদের ইনবক্সে দিতে পারেন, অথবা এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন এখানেও দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা দেয়া থাকলো, এইটাও হলো আপনাদের হোমওয়ার্ক। এটা করে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ইনবক্সে জমা দিবেন। লাস্ট এই যে 4 নাম্বারটা, এইটাও হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। সো এই ছিল আমাদের আর্টিকেলের ডিটেইলড আলোচনা। আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা দিয়ে শেষ করে দিই যে আমাদের 17 তারিখ থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা সুপার ডুপার কোর্স আসছে। এই কোর্সটাতে ইভেন আমাদের গত কোর্সটাতে ক্লাস 6-7 এর স্টুডেন্টও রয়েছে, থেকে শুরু করে বিসিএস, ইভেন বাংলাদেশের এমন কোনো জব রিলেটেড এক্সাম নাই যেটার জন্য এটা কাজে লাগবে না। ওকে, সো ভালো থাকেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।